তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। জীবনের সবথেকে বড় একটা এক্সাম, মাধ্যমিক এক্সাম। দেখো আজকের এই ভিডিওতে মাধ্যমিক 2025 সালের জীবন বিজ্ঞানের একদম সম্পূর্ণ 90তে 90 একদম ডিটেলস অ্যানালাইসিস উত্তর সহ কিন্তু আলোচনা করব। চলো দেখে নেই 2025 সালের মাধ্যমিকের সুন্দর একটি জীবন বিজ্ঞান প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ মাধ্যমিক 2025 সালের জীবন বিজ্ঞানের সম্পূর্ণ উত্তর আমরা আলোচনা করব। দেখো লাইফ সায়েন্সে পুরো 90 নাম্বার ডিটেলস উত্তর সহ চলো দেখে নেই। দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে বিভাগ কয়ের প্রশ্ন, 1 নাম্বার, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? এখানে গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, তারপরে দেখো স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক, অর্থাৎ অপশন নম্বর গ কিন্তু অ্যাকুরেট, অর্থাৎ 1 হবে গ নাম্বার, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। দেখো ডিটেল যদি বলি তাহলে বলবো যে প্রতিবর্ত পথ হলো স্নায়ু ইম্পালসিভ। দেখো এটা কিন্তু একরকমের স্নায়ু ইম্পালসিভ আমরা বলতে পারি, দ্বারা সৃষ্ট প্রতিক্রিয়া। এটি গ্রাহক অঙ্গ থেকে শুরু করে স্নায়ুকেন্দ্র বলতে এখানে সুষুম্না কাণ্ড বা মস্তিষ্ক পর্যন্ত কিন্তু যাচ্ছে। ওকে, তারপরে কি হয় বলতো, বহির্বায়ু স্নায়ুর মাধ্যমে এটা কি করে বলতো, কারক অঙ্গে পৌঁছায়। তাহলে সঠিক অপশন আমাদের কিন্তু যুক্তি সহ যদি বলি তাহলে বলবো 1 গ নাম্বার কারেক্ট অ্যান্সার। এবার 1 2 নাম্বার, দেখো নিচের কোন বাক্যটি সঠিক নয়? থাইরক্সিন দেহের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, একদম 100% এটা সত্য, বিপাকক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করছে। প্রজেস্টেরন গর্ভাবস্থায় জরায়ুর বৃদ্ধি, অমরা গঠন, সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু 100% সত্য। দেখো ইস্ট্রোজেন, প্রজেস্টেরন এই দুই রকমের হরমোন কিন্তু মহিলাদের শরীর থেকে গঠিত হয়, আর পুরুষদের শরীর থেকে কি গঠিত হয় বলতো, টেস্টোস্টেরন। তারপর যদি বলি যে গ নাম্বার, ইনসুলিন গ্লাইকোজেনেসিসের হার বাড়ায়, এটাও কিন্তু সত্য। একমাত্র দেখো অ্যাড্রেনালিন হার উৎপাদন হ্রাস করে, এটা দেখো এটা কিন্তু অ্যাড্রেনালিন রাজ্যে উৎপাদন আছে সেটা কিন্তু কন্ট্রোল করে, এক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করে। যদি প্রশ্নটা বৃদ্ধি থাকতো তাহলে কিন্তু সঠিক হতো, যেহেতু হ্রাস করে তার জন্য কিন্তু এটা মিথ্যা হবে। যদি বৃদ্ধি থাকতো তাহলে কিন্তু সত্য হতো, তাই না? তার মানে এখানে সঠিক অ্যাকুরেট অ্যান্সার কিন্তু কি হচ্ছে বলতো, ঘ নাম্বার হচ্ছে। 1 3 নাম্বার, চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো, দেখো চোখে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, আইরিস, রেটিনা, এগুলো সবই কিন্তু থাকে। তার মধ্যে প্রতিসারক মাধ্যম যদি বলো যে রিফ্লেক্টরের কাজ, অর্থাৎ প্রতিসারক মাধ্যম হিসাবে কিন্তু বলতে পারি কর্নিয়া, অর্থাৎ অপশন নাম্বার কত, দেখো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার এগুলো কিন্তু প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে। এরপরে 1 4 নাম্বার, উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিজের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিকতা বেছে লেখো। এর মধ্যে তুমি যদি চিন্তা করো, দেখো এর মধ্যে সঠিক যদি বলে, দেখো কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়, একদম অ্যাকুরেট আমরা বলতে পারি। তারপর দেখো উৎপন্ন কোষগুলি দেখো উৎপন্ন কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে, দেখো উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে, এটাও কিন্তু রাইট। অর্থাৎ অপশন নাম্বার খ আমরা বলতে পারি ক্ষেত্রে অ্যাকুরেট, অর্থাৎ স্টেটমেন্ট 2 এবং 3 এর ক্ষেত্রে একদম আমরা সাপোর্ট করতে পারি, অর্থাৎ অপশন নাম্বার খ রাইট। এরপর 1 5, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষার যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্র কোনটি সঠিক? দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো দুটো অপশন এখানে লক্ষ্য করো, দেখো খ এবং ঘ। দেখো খতে কিন্তু ডাবল বন্ড, তাই না, ডাবল বন্ড আছে, আর ঘ থেকে দেখো আছে ট্রিপল বন্ড। এক্ষেত্রে কিন্তু ট্রিপল বন্ডটা কিন্তু গ্রহণযোগ্য, অর্থাৎ দেখো এক্ষেত্রে গুয়ানিন এবং সাইটোসিন এটা কিন্তু হচ্ছে রাইট, অর্থাৎ অপশন নম্বর ঘ ইজ কারেক্ট। বন্ধন কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, দেখো ডাবল বন্ড, ট্রিপল বন্ড, তার মানে অপশন ঘ রাইট। এরপর দেখো 1 6, ইতর পরাগযোগের সম্পর্কিত নিচের বক্তব্যগুলি সঠিক। কতগুলি বক্তব্য সঠিক? আচ্ছা, ইতর পরাগযোগে আমরা যদি বলি যে ইতর পরাগযোগে দেখো বাহকের প্রয়োজন হয়, ইতর পরাগযোগের ফলে উৎপন্ন উদ্ভিদের নতুন চারিত্রিক বৈশিষ্ট্য, দেখো এখানে যতগুলো অপশন আছে এখানে আমরা সব থেকে বলতে পারি, দেখো সবগুলো কিন্তু অ্যাকুরেট, তার মধ্যে কতগুলো একদম পারফেক্টলি আমরা বলতে পারি অ্যাকুরেট, তার মধ্যে সব থেকে 3টা স্টেটমেন্ট কিন্তু এক্ষেত্রে রাইট হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে অপশন নম্বর ক হচ্ছে রাইট, অর্থাৎ 3 নম্বর অপশন, অর্থাৎ 3টে অপশন কিন্তু, অর্থাৎ এই যে লাইনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু 3খানা লাইন কিন্তু অ্যাকুরেট। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? চলো আসছি নেক্সট প্রশ্নতে। কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ? এই ক্ষেত্রে দেখো 50% চান্স থেকে যায়, বুঝতে পারলে তো, 50% থেকে যায় কিন্তু তার কন্যা সন্তান হওয়ার। তাহলে অপশন নম্বর গ ইজ কারেক্ট। নেক্সট দেখো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই, তারপরে দেখো ক্যাপিটাল আর, স্মল আর, জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ধারণ করো। এই ক্ষেত্রে যে আমরা গ্যামেটগুলো পাবো এক্ষেত্রে 50-50 চান্স, অর্থাৎ দুটোই কিন্তু ইকুয়ালিটি, অর্থাৎ ইকুয়াল কিন্তু পসিবিলিটি রয়েছে। তো যে কারণে আমরা বলতে পারি যে 50-50%, অর্থাৎ 2:2। অ্যাকুরেট পার্সেন্ট যদি বলি তাহলে 2:2। এখানে দেখো 2-2, অর্থাৎ দুটোই কিন্তু 2%, অর্থাৎ দুটো সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ ইকুয়াল আমরা বলতে পারি 2:2 হবে রাইট অ্যান্সার। 9 নম্বরে দেখো বলছে যে নিচের কোন ক্রসটি F1 জনিত লম্ব ও বেটে বৈশিষ্ট্যের অনুপাত, দেখো 1:1 হবে। তো আমরা এক্ষেত্রে ঘ নাম্বার বলতে পারি দেখো ক্যাপিটাল টি স্মল টি ক্রস বলতে পারি কীরকম যে স্মল টি। এরপরে প্রদত্ত কোন জোড়টি সমসংস্থ অঙ্গ নয়, সমসংস্থ একই রকমের, তাহলে প্রথমত দেখো মানুষের হাত, ঘোড়ার অগ্রপথ, পাখির ডানা এবং তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপথ, তিমির ফ্লিপার, এগুলো সবই আমরা অ্যাকুরেটের মধ্যে বলতে পারি। কিন্তু চিন্তা করো পাখির ডানা আর পতঙ্গের ডানা এটা কিন্তু এক রকমের না। দেখো পাখির ডানার স্ট্রাকচারাল গঠন এক রকমের আর পতঙ্গের ডানার স্ট্রাকচারাল গঠন এক রকমের হলেও তুমি যদি বলো যে গঠন তত্ত্ব যদি অভ্যন্তরীণ গঠন সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ আসতে পারে, অর্থাৎ অপশন নম্বর গ কিন্তু অ্যাকুরেট হচ্ছে। তারপরে দেখো মিলার এবং উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি। দেখো উর এবং মিলারের যে পরীক্ষাটা ছিল, আমরা যদি বলি যে কোয়াসারভেট বা আমরা যদি বলি যে এই ক্ষেত্রে হট ডাইলুট স্যুপের তত্ত্ব যদি আমরা যাই তাহলে দেখবো অভিব্যক্তি এবং অভিযোজন চ্যাপ্টারে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। তো তোমরা জানো যে সেই ক্ষেত্রে আমরা মিথেন ইউজ করতে পারি, অ্যামোনিয়া ইউজ করতে পারি, হাইড্রোজেন ইউজ করতে পারি। অর্থাৎ এই দেখো CH4 মিথেন, এটা হচ্ছে অ্যামোনিয়া NH3 এবং এটা হচ্ছে কি হাইড্রোজেন H2, এগুলো সবই ব্যবহার করতে পারি। কিন্তু দেখো হাইড্রোজেন সালফেটের কথা কিন্তু এখানে নেই, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য অ্যাকুরেট অ্যান্সার, অর্থাৎ H2A সেক্ষেত্রে উত্তর হবে। ওকে, নেক্সট দেখো কোন মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়, দেখো কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয়। প্রথমত ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য কি হয়, চক্রাকার নৃত্য যেটাকে আমরা বলি, তাই না, এটা ইংরেজি অক্ষর 8-এর মতো হয়, তাহলে এটাও অ্যাকুরেট। আচ্ছা 100 মিটার দূরে, চাকের থেকে 100 মিটার দূরে কিন্তু থাকে, মৌচাক থেকে 100 মিটার দূরে ফুলের সন্ধান, এটাও অ্যাকুরেট মানতে পারি। ওয়াগেল নৃত্যে পর্যায়ক্রমিক মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটাও ঠিক। কিন্তু দেখো ওয়াকাল নৃত্যটির অভিমুখ নিম্নমুখী হলে খাদ্যের উৎস সূর্যের বিপরীত দিকে থাকে, এটা কেমন একটা অদ্ভুত কোটেশন, তাই না, এই কোটেশনটা হবে কিন্তু আমাদের এক্ষেত্রে মিলছে না, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ অ্যাকুরেট অ্যান্সার। তারপরে 13 নম্বর দেখো বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে বলতে পারি দেখো একশৃঙ্গ গন্ডার, হ্যাঁ এটাও, চোরা শিকারী, শকুনও তো বর্তমানে চোরা শিকার বলবো না, কিন্তু শকুন কিন্তু বিভিন্ন কারণে আজকে হারিয়ে যাচ্ছে। শকুনের ব্রেনে কি হচ্ছে, এক রকমের টক্সিক পদার্থ জমছে যে কারণে শকুন কিন্তু হারিয়ে যাচ্ছে। এই দেখো এগুলো কিন্তু সব ঠিকই আছে, কিন্তু এখানে কোশ্চেনটা একটু ভালো করে বোঝা, দেখো বিপন্ন প্রজাতি এবং তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক। এর মধ্যে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোরলা মাছ, এটা কিন্তু অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে। দেখো বিভিন্ন টাইপের মাছ যেগুলো আছে, যেগুলো বিদেশ থেকে আমদানিকৃত, সে তার জন্য ইফেক্টেড হচ্ছে কি, যেগুলো ছোট টাইপের মাছ যেরকম খোলসে, গাপ্পি, মোরালা, সব থেকে ইফেক্টেড হচ্ছে কি মৌরালা মাছ। বহিরাগত প্রজাতি অর্থাৎ অন্য দেশের কোনো একটা মাছের প্রজাতি যখন আমাদের দেশে আনা হচ্ছে সেটাকে কিন্তু আমরা বলতে পারি বহিরাগত প্রজাতি। এবার কিছু কিছু বহিরাগত প্রজাতি কিন্তু আলটিমেটলি আমাদের দেশে কিন্তু প্রচুর ক্ষতি করছে। যেরকম ধরো তুমি বলতে পারো যেরকম চাইনা মাগুর বলে একটা মাছ পাওয়া যায়, যেটা কিন্তু বর্তমানে ব্যান্ডই করে দেওয়া হয়েছে, চলে না কিন্তু তেমন, সরকার থেকে কিন্তু একদম প্রতিবন্ধ লাগিয়ে দিচ্ছে। কেন, যে পুকুর বা যে জলাশয়ে রাখা হচ্ছে সেখানকার কোনো মাছকে কিন্তু ঠিকঠাক থাকতে দিচ্ছে না, প্লাস ইফেক্টও হয়ে যায় কিন্তু বডিতে, তাই না। তার জন্য অ্যাকুরেট অ্যান্সার কিন্তু বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বাকি তুমি যদি চিন্তা করো একশৃঙ্গ গন্ডার, চোরা শিকার, এটাও কোনো অংশে আমি বলবো যে খারাপ না, কিন্তু অ্যাকুরেট অ্যান্সার যদি বলি বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোরালা মাছ। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ওকে চলো নেক্সট প্রশ্নে আসছি, একদম ডিটেলস অ্যানালাইসিস করবো যে কীভাবে প্রশ্নের অ্যান্সারগুলো এগুলো হবে। তারপর দেখো 14 নম্বর জীব বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো, দেখো ক্লোরিন মুক্ত কীটনাশক। একটা বিষয় লক্ষ্য করবা যে জীব বিবর্তনের ফলে কি হচ্ছে আমাদের বডিতে বা অন্যান্য ক্ষেত্রে আমরা যদি বলি গাছপালা, এদের মধ্যে তো আলটিমেটলি কিছু দূষিত পদার্থ, কিছু দূষিত প্রয়োজন, কিছু টক্সিক্যাল কেমিক্যাল পদার্থ তো জমছে না। তো ব্যাপারটা যদি বলি যে পচা পাতা, জীবজন্তুর মলমূত্র, কাগজ, এর সঙ্গে কিন্তু আমরা বলতে পারি না এগুলো কিন্তু জীব বিবর্তনের মধ্যে পড়ছে না। একমাত্র দেখো ক্লোরিন মুক্ত কীটনাশক, যেটা দেখো ক্লোরিন মুক্ত কীটনাশক, যেটা কীটনাশক অ্যাকচুয়ালি কি হয় জমি বা আমরা ক্ষেতের মধ্যে আমরা যে একরকম স্প্রে করতে থাকি না, সেটা কীটনাশক, তবে সেটা ক্লোরিন মুক্ত হতে হবে। যাই হোক এখানে গেল এই অপশনটা। তারপরে দেখো 15 নম্বর নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টার, সিউডোমোনাস, এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেনের চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট। তো এখানে অ্যাকচুয়ালি অ্যাকুরেট অ্যান্সার কি হবে, দেখো সিউডোমোনাস। কি হতে হবে বলো তো, সিউডোমোনাস। তোমাদের বইতে দেখবা পাবা নাইট্রোফাইং ব্যাক্টার, পঞ্চম নম্বর যে চ্যাপ্টার আছে, একদম লাস্ট জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টার রয়েছে, দেখো পরিবেশ চ্যাপ্টার, সেখানে তোমরা পাবা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া, তারপর দেখো নাইট্রোজেন চক্র, সেই টপিকের মধ্যে কিন্তু এই সিউডোমোনাস টপিকটা পেয়ে যাবে। ওকে চলে আসছে দেখো নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সংশ্লিষ্ট, সেটা কি হলো সিউডোমোনাস। তারপরে চলে আসছে দেখো নেক্সট প্রশ্নে, বিভাগ খতে দেখো প্রথমত দেখো এখানে বলছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। সব কিন্তু অ্যান্সার করতে হবে না, জাস্ট 21 কোশ্চেন ইজ ইম্পর্টেন্ট। ওকে 21টা আমাদের প্রশ্ন এখানে সলভ করতে হবে। চলো আমি সব সলভ করবো। 1 নম্বর মানব দেহে মোট দেখো 12 জোড়া করটি ও 31 জোড়া সুষুম্না স্নায়ু
রয়েছে। দেখো এখানে প্রশ্নতে বলছে জোড়া করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু, তাহলে কতগুলো আসলো 12টা আর 31 জোড়া সুষুম্না স্নায়ু। আচ্ছা, এটা কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে পেয়ে যাবে। 2 নম্বর, টেলোমিয়ার বিশেষ মেরুযুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, এটাও কিন্তু অ্যাকুরেট টেলোমিয়ার সংক্রান্ত। দেখো আমরা কোষ বিভাজনে পড়বো কি বলতো, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, এই ক্ষেত্রে পাবো, তাই না? আর একটা ক্রোমোজোমের ক্ষেত্রে যদি চিন্তা করি যে তার মধ্যে টেলোমিয়ার রয়েছে, তাই না? তারপরে যে স্যাটেলাইট থাকে, এরকম অনেকগুলো অংশ থাকে, দেখবে যে তোমাদের ক্রোমোজোমের মধ্যে এই টপিকগুলো পাবে। এবং ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো ভাগ থাকে, এগুলো কিন্তু পরের বছর ইম্পর্টেন্ট রয়েছে। দেখবে 4টে ভাগ রয়েছে, মেটোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। এই টপিকে কিন্তু প্রশ্ন একটা আসার সম্ভাবনা রয়েছে 2026-এ। নেক্সট দেখো 3 নম্বর, কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো। এখানে অনেকগুলো অপশন তোমার হতে পারে, তো আমরা দুটো কি করলাম যে ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, যেটা হচ্ছে প্রকট আমরা বলতে পারি, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মিক্স করে আমরা বলতে পারি। যেহেতু কালো বলছে, দেখো কালো বর্ণ অমসৃণ লোমযুক্ত, দেখো দুটোই কিন্তু আমরা এক্ষেত্রে লিখতে পারি যে ক্যাপিটাল ভি, স্মল ভি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, একটা লিখলেই হবে। আচ্ছা, তারপর দেখো ব্যক্তিজনী, এটা কি জীবজনী বা জাতিজনীকে পুনরাবৃত্ত করে। একটা ব্যক্তিজনী বলতে তার জীবজনী যেটা আছে বা জাতিজনী সেটাকে কিন্তু পুনরাবৃত্ত করছে। তারপর দেখো প্রাণীর ক্ষেত্রে বলছে ধোঁয়া, ধুলো, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার। আচ্ছা, অ্যাজমা মানে কি? অ্যাজমা মানে হচ্ছে কি বলতো, হাঁপানি। শুধুমাত্র এই টপিকটা যদি কেউ নাও লেখে, কেউ যদি বলে যে ফুলের পরাগরেণু, তাও হবে। যদি কেউ লেখে কাঠের গুঁড়ো, সেটাও কিন্তু হবে। তাহলে ধোঁয়াও হতে পারে, ধুলোও হতে পারে, কাঠের গুঁড়ো হতে পারে, ফুলের পরাগরেণু হতে পারে। এর ফলে কি হচ্ছে, শ্বাস প্রশ্বাসজনিত প্রবলেম, যেটা হাঁপানি আমরা বলছি, সেটাকে কিন্তু অ্যাজমা আমরা বলি। কনসেপ্ট ক্লিয়ার তো? তারপর দেখো চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর, অ্যাকচুয়ালি চোরা শিকারের মাধ্যমে কি করে, যেরকম ধরো তুমি পড়ছো না, গন্ডারের শিং খড়ক ভেঙে যাচ্ছে, তারপরে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাঁত, যেরকম আমরা বলতে পারি হাতির দাঁত, তারপরে বলতে পারি কীরকম চামড়া, ঠিক আছে? অনেক রকমের জিনিসের জন্য কিন্তু চোরা শিকারীরা আসে। তার মানে কি হতে পারে, দাঁত নিতে পারে হাতির ক্ষেত্রে, কারো ক্ষেত্রে হাড় নিতে পারে, চামড়া নিতে পারে, খড়গ নিতে পারে। আবার কোনো চামড়া বলতে যেরকম বাঘ টাক আছে না, এইদের চামড়া টামড়া হয়। আর খড়গ বলতে গন্ডারের ওই যে খড়গ যেটা হয় সেটা। এরকম প্রচুর অপশন হতে পারে, একটা লিখলেই হবে, নিশ্চিন্তে থাকো। তারপর চলে আসছে দেখো নেক্সট 7 নাম্বার, দূরের বস্তু দেখার ক্ষেত্রে। আচ্ছা, এখানে অনেকগুলো আমি বললাম, তো এর মধ্যে যে কোনো একটা লিখলে হবে, বা এটা এইগুলো বাদ দিয়ে আরও অনেক অনেক অপশন কিন্তু হতে পারে। একদম রিল্যাক্সে থাকো, তুমি যেটা লিখছো সেটাই কিন্তু সত্য। এই ক্ষেত্রে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য অনেক রকমের হতে পারে, তাই না? এটা লিমিটেশন আছে, এক একটা চোরা শিকারী বদমাইশ এক একটা কারণে হয়তো সেই বন্য জীবজন্তুগুলোকে অ্যাটাক করছে। কনসেপ্ট ক্লিয়ার তো? তারপরে দেখো চোরা শিকারের মধ্যে অনেকে কি করছে, কাঠ ফাট আছে না, চন্দন কাঠ বা অন্যান্য দামি দামি কাঠও কিন্তু চোরা শিকারের মধ্যে নিয়ে যাচ্ছে। তো এরকম অনেক রকম পয়েন্ট তুমি অ্যালাউ করতে পারো। একদম রিল্যাক্সে থাকো, যে স্যার দেখবেন সেই স্যার যথেষ্ট কেয়ার করে তোমাদের খাতা দেখবেন। তারপর দেখো 7 নাম্বার, সত্য মিথ্যা বলছে, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তার পাশে লিখতে হবে। দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। এটা তো ওই যে অক্ষিগোলক হয় না, আমরা ছোট বড় বলতে পারি, আমাদের যে চোখের মধ্যে যে লেন্স যেটা রয়েছে সেই লেন্সের ব্যাপারটা বলছে, একদম সত্য। 8 নাম্বার দেখো, প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ দশায় আপত্য ক্রোমোজোমের মেরুবর্তী চলন ঘটে। অ্যাকচুয়ালি মেরুবর্তী বলতে 2টা মেরু হয়। কিরকম দেখো, তুমি চিন্তা করো, এই যদি আমরা একটা কোষ চিন্তা করি, তার কিন্তু এইদিকে একটা মেরু, এইদিকে একটা মেরু। এই যে ক্রোমোজোম যেগুলো আছে, সেই ক্রোমোজোমগুলো আলটিমেটলি কি হচ্ছে, এদিকে কিছু যাচ্ছে, এদিকে কিছু যাচ্ছে, ঠিক আছে? যে ক্রোমোজোমের মেরুবর্তী চলন যেটাকে আমরা বলি, সেই মেরুবর্তী চলন অর্থাৎ দুটো সেন্টারকে কেন্দ্র করে একটা কি হয় বলতো, এই ক্ষেত্রে আমরা দুপান্তে দুটো সেন্ট্রোজোম রয়েছে, সেই সেন্ট্রোজোমকে কেন্দ্র করে হচ্ছে এখানে যত ক্রোমোজোমগুলো আছে, এই যে ক্রোমোজোমগুলো একদিকে যাচ্ছে কিছু, ক্রোমোজোম কিছু এদিকে আসতেছে, এটাকে কিন্তু আমরা মেরুবর্তী চলন বলতে পারি। অ্যাকচুয়ালি সঠিক সত্য বলবো। এবার দেখো 9 নম্বর বলছে, দেখো একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেট্রোজাইগাস প্রকট। তার মানে একটা কি বলছে, প্রকট, আর একটা দেখো প্রথমটাতে দেখো ভালো করে খেয়াল করবা, হোমোজাইগাসের ক্ষেত্রে প্রকট বলছে, ওরটাতে বলছে কি যে না, হেট্রোজাইগাসের ক্ষেত্রেও প্রকট বলছে। এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো ভিভি স্মল আর। না, এটা হতে পারে না, এটা মিথ্যা। কারণ এই ক্ষেত্রে দেখো অ্যাজাম্পশনটা দেখো বলছে হোমোজাইগাস প্রকট, অপর লোকাসের ক্ষেত্রে বলছে হেট্রোজাইগাস প্রকট। এরপরে দেখো 10 নম্বরে বলছে যে অ্যাকোয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল। মিথ্যা। রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিক ব্রিডিং, এটাও ঠিক। রেড পান্ডা সংরক্ষণের জন্য আমরা বলি না, রেড পান্ডা ওই যে কচি কচি বাঁশের পাতা, বা রেড পান্ডা যেরকম ধরো ওই যে সিঙ্গলীলা আমরা বলতে পারি দার্জিলিংয়ে সেই রেড পান্ডা রয়েছে, তো সেই রেড পান্ডা সংরক্ষণের উপায়গুলো দেখো এখানে একটা কোটেশন তুলে দিয়ে দিল। বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন। বিপাক ক্রিয়া, এটা সত্য। নেক্সট দেখো স্তম্ভবিলাতে বলছে এখানে 13 নম্বর যেটা আছে দেখো এডিএইচ বলতে অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, তাই না? এই অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন আমরা বলতে পারি এটা
কোথায় লাগে বলো তো? এটা সাধারণত দেখো আমাদের যে শরীরের মধ্যে যে কিডনি রয়েছে সেই কিডনির গঠনগত এককে বলা হয় নেফ্রন। সেই নেফ্রনের মধ্যে কিন্তু এই এডিএসটা থাকে, অর্থাৎ এডিএসটা কিন্তু সেখানে আলটিমেটলি কাজ করছে। সেখানে দেখবে যে দূরবর্তী একটা সংগ্রহ নালিকা আছে, তোমরা সংবর্ধ নালিকা আছে, ক্লাস 9-এও কিন্তু এই টপিকটা পড়েছিলে, নেফ্রনের টপিকটা, তাই না? সে কি করছে, সে জলটা আছে কি বারবার পুনঃশোষণে কিন্তু সাহায্য করছে, অর্থাৎ আমাদের যে মূত্র রয়েছে সেই মূত্রর উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট কার্যকরী, অর্থাৎ মূত্রের উৎপাদন অনেকটা কিন্তু হ্রাস করছে। কেন হ্রাস করছে? এই জলটাকে, অর্থাৎ জলটাকে বারবার পুনঃশোষণ করছে এবং বডির কাছে লাগাচ্ছে, আর যেগুলো একদম অকেজো ফালতু শরীরের জন্য ভালো নয়, দূষিত, সেটাকে আলটিমেটলি মূত্রের মাধ্যমে গোবিনী, আমরা বলি না কিডনি গোবিনী, লাস্টে মূত্রাশয় হয় এবং লাস্টে বেরিয়ে যাচ্ছে, এই যে প্রসেসটা, অর্থাৎ এডিএইচ আলটিমেটলি কিন্তু আমাদের ইঙ্গো নাম্বার প্রশ্নটাকে সাপোর্ট করছে। নেক্সট দেখো বলছে যে অটো অ্যামাইটোসিস, দেখো অ্যামাইটোসিস এটা আমরা বলতে পারি যে একটা কোষ বিভাজনের প্রক্রিয়ার মধ্যে পড়ছে, তাই না? অ্যামাইটোসিস দেখছো কি, দেখো প্রথমত আমরা বলতে পারি বেমতন্তু কিন্তু অ্যামাইটোসিসে গঠিত হয় না, বেমতন্তু অ্যামাইটোসিসে গঠিত হচ্ছে না। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, তাই না? মনে পড়লো? তারপর দেখো থ্যালাসেমিয়া, দেখো থ্যালাসেমিয়া আমাদের অ্যাকুরেট উত্তর হবে দেখো অটোজম অবস্থিত প্রচ্ছন্ন মিউটন এরকম জিন, অর্থাৎ এই ক্ষেত্রে এই যে দেখো এই ক্ষেত্রে দেখো 6 নম্বর, এটা কিন্তু আমরা বলতে পারি ক্রোমোজোম বাহিত, তাই না? ক্রোমোজোম বাহিত যেহেতু আছে সেটা হচ্ছে অটোজমের মধ্যে পড়ছে। তারপর দেখো সমবৃত্তি অঙ্গ যেটা রয়েছে, দেখো সমবৃত্তি অঙ্গটা এটা কিন্তু আমরা বলতে পারি যে আমরা এই যে অভিযোজন অভিব্যক্তিতে একটা টপিক পড়েছিলাম, অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তন, উপসারী এবং অভিসারী, তো সেই সমবৃত্ত অঙ্গ কিন্তু আমাদের অভিসারী বিবর্তনটাকে সাপোর্ট করে। তার মানে এখানে দেখো এই অপশনটা হলো রাইট। নেক্সট দেখো বলছে যে মানব জনসংখ্যার বৃদ্ধি। এবার মানব জনসংখ্যার যদি আমরা চিন্তা করি যে বৃদ্ধি, এটার ফলে কি হচ্ছে, এটা দেখবা যে প্রচুর জায়গা রয়েছে, দেখবে যে জলাভূমি যেগুলো আছে সেগুলোকে কি করছে, ভরাট করে বড় বড় বাড়ি কলকারখানা তৈরি করা হচ্ছে। তার মানে জলাভূমি আলটিমেটলি ভরাট করতে তবে জলাভূমির পরিমাণ তো হারিয়ে যাচ্ছে, আর জলাভূমিকে কি বলে, প্রকৃতির বৃক্ষ, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। দেখো জলাভূমির হ্রাস প্রাপ্তি, অর্থাৎ এটা হচ্ছে সাপোর্ট করছে এটাকে। আর নেক্সট দেখো বলছে পক্ষী পরাগী পুষ্প কিন্তু পলাশকে বলা হয়। তার মানে এক্ষেত্রে অপশন নাম্বার দেখো গ কিন্তু এক্ষেত্রে সাপোর্ট করছে। আর একটা ধান থেকে গেলে থাক, ওটা এক্সট্রা একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে মিনা নিলাম। নেক্সট আসছে দেখো বলছে যে 6টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রথমে দেখো বিসদৃশ শব্দটি, পন্স, মেডালা, অ্যাবলঙ্গাটা, সেরিবুলাম, এগুলো কিন্তু একই জিনিস, কিন্তু হাইপোথ্যালামাস, থ্যালামাস, দেখো গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস লঘু মস্তিষ্ক, এই টপিকটা চিন্তা করে দেখো। এক্ষেত্রে একমাত্র এই যে টপিকটা আছে এর মধ্যে থেকে সবচেয়ে ডিফারেন্স কোনটা, হাইপোথ্যালামাস, অর্থাৎ বিসদৃশ শব্দ কিন্তু হাইপোথ্যালামাস গেল। নেক্সট দেখো বলছে সোয়ান কোষের কাজ কি। সোয়ান কোষের কাজ তুমি বলতে পারো যে মেডুলারি যে আবরণ রয়েছে সেটা তৈরি করতে কিন্তু সোয়ান কোষ গুরুত্বপূর্ণভাবে কাজ করে। নেক্সট দেখো বলছে যে 11 নম্বর, নিচের প্রথম শব্দ জোড়টি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দ জোড়টি শূন্যস্থান উপযুক্ত বসাই, অর্থাৎ এটার সাথে এটা সম্পর্কিত। খণ্ডীভবন কার মধ্যে দেখা যায়, খণ্ডীভবনের মাধ্যমে কি হচ্ছে, একটা জীব অনেকগুলো কি করছে, জীব উৎপাদন অর্থাৎ জননের কাজ সম্পন্ন করছে, সেগুলো কি একদম নিম্ন শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ, সেগুলো কি হতে পারে। দেখো এক্ষেত্রে দেখো খণ্ডীভবনের মাধ্যমে স্পাইরোগারা কি করছে, তার বংশবৃদ্ধি করছে, তাই না? একই রকম কোরকোদ্গমের ক্ষেত্রে কি বলতে পারি, ইস্ট, এক্ষেত্রে সঠিক উত্তর আমরা বলতে পারি যে কোরকোদ্গম ইস্টের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আচ্ছা এখানে আমি হাইড্রা লিখলাম, তো হাইড্রাও হবে, কোরকোদ্গমের মাধ্যমে হাইড্রাও হয়, ইস্টও হয়, এই যে নিম্ন শ্রেণীর প্রাণী হয়ে গেল। তারপর দেখো বলছে যে পরেরটা 22 নম্বরটা, যে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর। তারপর দেখো এরকম আছে আরেকটা, যে ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, এগুলো কিন্তু জেনেটিক্যালি, তাই না? জেনেটিক্সের আমরা বলতে পারি, জেনেটিক্সের সুন্দর ম্যাথমেটিক্স তোমরা হায়ার ক্লাসে পাবে, খুব সুন্দর লাগবে জেনেটিক্স। আর জেনেটিক্স বর্তমানে ওয়ার্ল্ডে প্রচুর ডিমান্ডিং একটা সাবজেক্ট, তাই না? তারপর দেখো ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগত ফলাফলের নিরিখে কোনটি সম্পূর্ণ ভিন্ন। দেখো এখানে যদি রিলেটেড বলি, তাহলে রিলেটেড বললে পারে দেখো এটা আলাদা, এটা দেখো এই তিনখানে কিন্তু রিলেটেড বলতে পারি, কিন্তু এই যে যেটা আছে দেখো ছোট ওয়াই, অর্থাৎ স্মল ওয়াই, ক্যাপিটাল আর, এটা কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন টাইপসের। এখানে কিন্তু দু রকমের বৈশিষ্ট্য এখানে প্রকাশ করছে, অর্থাৎ এক্ষেত্রে সঠিক অপশন কিন্তু আমাদের এক্ষেত্রে এই দেখো স্মল ওয়াই, ক্যাপিটাল আর। নেক্সট আছে 23 নম্বর, বর্ণতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে। দেখো মাতার জিনোটাইপ বলছে, তুমি এটা লিখতে পারো কিরকম, এক্সি, দেখো সি দিয়ে কমপ্লিমেন্ট সি দিয়ে লিখলাম, তাই না? দেখো একটা মহিলার ক্ষেত্রে কি হয়, এক্স হয়, আর একটা পুরুষের ক্ষেত্রে কি হয় বলতো, এক্স ওয়াই হয়। তো এই ক্ষেত্রে দেখো দুটোই কি হবে, বর্ণতার যেহেতু জিন বহন করছে তার জন্য দুটোর মধ্যে কিন্তু কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ এক্সি এবং এক্সি। কনসেপ্ট ক্লিয়ার? এই টপিকের উপর কিন্তু অনেক সময় অঙ্কও দেয় করতে, তাই না? কত পার্সেন্টেজ দেয় না, যে কত পার্সেন্টেজ রয়েছে এর উপর ডিপেন্ড করে কিন্তু করতে লাগে। আমরা সেগুলো কিন্তু দেখবা যে তোমাদের বংশগতিবিদ্যা, আমরা বলতে পারি বংশগত কিছু রোগ, জিন তত্ত্ব, সেখানে কিন্তু এগুলো ডিটেলস পাবে। বর্ণান্ধতা কি হতে পারে, লাল কালারের, হয় না, ওই যে লাল এবং নীল কালার যে বুঝতে পারে না, সেটা কিন্তু বর্ণান্ধতার মধ্যে পড়ছে, অর্থাৎ কালার ব্লাইন্ডনেসের মধ্যে আমরা বলতে পারি। নেক্সট দেখো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি ছিল। অবশ্যই বলতে পারি যে অত্যাধিক হারে
যে জ্যামিতিক অত্যাধিক হারে যে কোনো একটা প্রজাতির কি হচ্ছে জীব সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে জীবের অত্যাধিক হারে বৃদ্ধি, এটা একটা আমরা বলতে পারি। নেক্সট দেখো আরও অপশন দিতে পারো, কিন্তু এটা অত্যাধিক হারে জীবের বৃদ্ধি হচ্ছে, এটা বলতে পারি। নেক্সট দেখো বলছে যে 25 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো দ্বীপভূমির নিবজ্জন, মানে দ্বীপভূমি ধীরে ধীরে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা, বা আমরা বলতে পারি মেরু অঞ্চলে কি হচ্ছে বলতো, এই যে বরফ গলছে, যে কারণে সমুদ্রের যে আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলোকে ধীরে 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 তলিয়ে যাচ্ছে। তো পৃথিবীতে আমরা বলতে পারি যে সমুদ্রের মধ্যে অনেক ছোটো ছোটো দ্বীপও হতে পারে, যেগুলো সি লেভেলের থেকে হালকা বেশি, সেগুলো কি হচ্ছে প্রচুর পরিমাণে জল বাড়ার ফলে সেগুলো কিন্তু নিমজ্জন বা সমুদ্র গর্ভে কিন্তু হারিয়ে যাচ্ছে। বাস, এটা হচ্ছে দ্বীপের নিমজ্জন। লবণাম্বী উদ্ভিদ ধ্বংস, এটাও আমরা বলতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে। তারপরে দেখো সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটা তো একদম অ্যাকুরেট মনে হচ্ছে। আর খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, তুমি চিন্তা করো এক্ষেত্রে কিন্তু সবগুলোই আমার কাছে কেন জানি অ্যাকুরেট মনে হচ্ছে। কিন্তু এর মধ্যে যদি বলি যে নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত, এখানে দেখো বলছে যে এখানে প্রশ্নটা বোঝার মতো বিষয়। দেখো এখানে যতগুলো পয়েন্ট, এটা দ্বীপের নিমজ্জন কোথায় হয়, সুন্দরবনের পরিবেশগত সমস্যা ঠিক। লবণাম্বী উদ্ভিদ, এটা কোথায় থাকে, সুন্দরবনে থাকে। যে সুন্দরী গরান গেও, এই যে গাছগুলো, এটা এখানে থাকছে লবণাম্বী উদ্ভিদ। এটা কোথায় থাকছে, ম্যানগ্রোভ উদ্ভিদ, এটা সুন্দরবনের মধ্যে রয়েছে। এটাও কিন্তু বর্তমানে প্রবলেমগ্রস্ত, এটাও সুন্দরবনের পরিবেশগত সমস্যা। খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, এটাও কিন্তু সুন্দরবনের একটা পরিবেশগত সমস্যার মধ্যে পড়ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে টোটাল টপিক, অর্থাৎ সুন্দরবনের পরিবেশগত সমস্যার মধ্যে এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে। বিন্দাস যদি কোনো একটা প্রশ্ন আসতো এইবার মাধ্যমিকে যে সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে যা জানো লেখো 4 নম্বর বা 5 নম্বর পয়েন্ট, তাহলে কিন্তু তুমি এই পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে প্রশ্নটা বানিয়ে লিখতে পারতা। দেখো প্রশ্নের মধ্যে অনেক সময় কিন্তু উত্তরের একটা সুন্দর কিন্তু সংকেত দেওয়া থাকে, তাই কি না? তাহলে এই টোটালটা কিন্তু এর মধ্যেই অংশ। দেখো একটা বড় প্রশ্নকে কি সুন্দর করে এরা কিন্তু ম্যানেজ করে আমাদের সামনে তুলে ধরলো। তার জন্য কিন্তু অনেকটা থিসিস বা আমি বলবো যে থিওরি পার্টটা খুব সুন্দর করে আমাদের কনসেপচুয়াল কিন্তু পড়তে হবে। যারা নেক্সট ইয়ারে মাধ্যমিক দিবে তারা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু খেয়াল করবে। নেক্সট আছে দেখো JFM এর মূল ভূমিকা কি। দেখো JFM বলতে কি, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, একদম ভালো। এইটার কারণটা কি, সাধারণত মানুষজন নিজের প্রয়োজনে কি করবে, ফরেস্টে যাবে, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি ফরেস্টেরও কিন্তু উপকার করতে হবে। অর্থাৎ ফরেস্টের সংরক্ষণ, জীব প্রজাতিগুলো, অর্থাৎ মানুষের নিজেদের চাহিদাগুলো পূরণ করবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফরেস্টের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোও কিন্তু সলভ করবে। অর্থাৎ মানুষ যেরকম ফরেস্টের পাশে থাকবে, ঠিক একই রকম কিন্তু ফরেস্টের থেকে মানুষ কী করছে, গাছের পাতা, ফুল, ফল ইত্যাদিকে কিন্তু তারপর তারা কিন্তু ইউজ করতে পারে, বিভিন্ন ঔষধি গাছ যেগুলো এক্সট্রা, ঠিক আছে। অনেক সময় দেখা যায় না গাছের পাতা ইউজ করছে, ফুল ফল সেটা নিয়ে বিক্রি করছে বাজারে। তো এইগুলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে। অর্থাৎ মানুষ এবং সেখানকার আশেপাশের লোক সবাই কিন্তু উপকৃত হচ্ছে। তবে সেই ক্ষেত্রে প্রশ্নটা কিন্তু একটু ডিফারেন্স বলছে। JFM এর মূল ভূমিকা কি, JFM এর মূল ভূমিকা অনেকগুলো পয়েন্ট লিখতে পারো। তার মধ্যে আমি একটা বললাম বনভূমির সুরক্ষা এবং উন্নয়ন, হ্যাঁ এটাও হতে পারে। জীববৈচিত্র্য সংরক্ষণ, এটাও হতে পারে। আরও অনেক পয়েন্ট হতে পারে, যেরকম বলতে পারি যে স্থানীয় জনগণের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি, এটাও জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের একটা ভূমিকা। তারপরে বনভূমির ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ, এটাও হতে পারে। তো অঢেল পয়েন্ট এক্ষেত্রে হতে পারে, একটা লিখলেই হলো, রিল্যাক্সে থাকো, যে কোনো একটা পয়েন্ট লিখলেই কিন্তু এক্ষেত্রে হবে, তবে রিলেটেড টু জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মধ্যে। এবার আসছে দেখো বিভাগ গ। দেখো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার রয়েছে 2 করে। এইবার বিভাগ গয়ের যে প্রশ্নগুলো রয়েছে দেখো ম্যাক্সিমামই কিন্তু কমন চলে আসছে, অর্থাৎ এক্ষেত্রে অথবা সহ কিন্তু আমাদের অনেক কিন্তু কমন এসছে। ওকে, এবার দেখো 3-এর 1 নম্বরে বলেছে জীবদেহের বৃদ্ধিতে অক্সিন হরমোনের 2টি ভূমিকা উল্লেখ করো। দেখো এখানে অনেকগুলো উত্তর হতে পারে, চলো আমি একটা উত্তর বলছি। দেখো অগ্রমুকুলের বৃদ্ধি, মনে পড়ছে অক্সিন হরমোনের প্রভাবে কী হয় বলো তো, অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রমুকুল যেগুলো রয়েছে, অর্থাৎ যে ফুল যেগুলো বলছে সেটার একটা প্রাইমারি একটা কন্ডিশন হয় অগ্রমুকুল, সেটার বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, তারপর আরেকটা পয়েন্ট লিখতে পারো, পার্শ্বমুকুলের বৃদ্ধিতেও কী করছে, দেখো এক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধিতে সব থেকে বেশি সাহায্য করছে। তাহলে প্রথম পয়েন্ট আমরা অগ্রমুকুলের বৃদ্ধি লিখতে পারি। একই রকম বলতে পারি যে কোষের দৈর্ঘ্য বৃদ্ধি যেটা আছে, এটাও কিন্তু অক্সিন হরমোনের ফলে হচ্ছে। অর্থাৎ অক্সিন হরমোন উদ্ভিদের কোষগুলির কী করছে, দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে উদ্ভিদ কিন্তু আরও লম্বা হয়ে ওঠে। তাহলে এই প্রশ্নটা সলভ হয়ে গেল। এখানে তুমি আরও অন্যান্য উত্তরও লিখতে পারো, কারণ এখানে অনেক অপশন দেওয়া যেতে পারে উত্তরে পয়েন্ট, তাই না? 3-এর 2 নম্বর, কোনো একজন ব্যক্তি রাস্তায় চলাচল করার সময় কিভাবে উপযোজন প্রক্রিয়া সম্পন্ন করে। আচ্ছা, উপযোজন মানে কি, দেখো আমরা চোখটাকে কি করছি, আমাদের চোখের যে তারারন্ধ্র আছে ছোট বড় করে আমরা দূরের জিনিসটাকে দেখছি, কিরকম বাস হতে পারে, অন্যান্য কিছু হতে পারে। চলো আমরা উত্তর লিখবো, কীভাবে লিখবো দেখো, পরিবেশ সঙ্গে মানিয়ে নেওয়া, কিরকম প্রথমে চারপাশের পরিবেশ যেমন আলো, তাপমাত্রা, শব্দ ইত্যাদির সঙ্গে মানিয়ে নেওয়া কিন্তু একটা উপযোজনের লক্ষ্য হতে পারে। দৃষ্টি, শ্রবণ শক্তির সাহায্যে কি ব্যবহার করে কি করতে পারে, রাস্তা পার হওয়ার দৃষ্টি, অর্থাৎ আমরা চোখের আকারটাকে উপযোজনের মাধ্যমে কি করছি, আমরা দূরের বিষয়গুলোকে খেয়াল করছি, অর্থাৎ দৃষ্টি এবং শ্রবণ শক্তির ব্যবহার করছি,
ঠিক আছে, গাড়ি দূরে আছে না বাস দূরে আছে না কাছে আছে, তার শব্দ শুনলাম, তার গতিবিধি, চোখের ব্যাপারটা বলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু চোখ না, আমাদের টোটাল বডি কিন্তু অ্যাক্টিভ হয়েছে, আমরা কান দিয়েও কিন্তু সেটাকে অবজার্ভ করি, তাই না? তারপর যেরকম ধরো আরেকটা যেরকম আছে পেশি এবং স্নায়ু, যেটা আছে তাদের মধ্যে কিন্তু একটা সমন্বয়, আমাদের বডির মধ্যে পেশি এবং স্নায়ুর যে ইনস্ট্রাকশন সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি যে দূরে গাড়ি আছে না আছে, হাতটা সেভাবে চলন বলন, তাই না? অর্থাৎ রাস্তা পাওয়ার সময় পেশি এবং স্নায়ুর মাধ্যমে শরীরের ভারসাম্য বজায় রাখে এবং দ্রুত আমরা যে একটা সিদ্ধান্ত নেবো যে আমরা একটা নিরাপদ রাস্তাতে যাচ্ছি কিনা বা আমাদের এটা নিরাপদ কিনা সেটাও কিন্তু আমরা খেয়াল করছি। তাহলে এই উপযোজন কিন্তু আমাদের প্রচুর হেল্পে লাগছে। যেরকম আরও অনেক পয়েন্ট কিন্তু আমরা দিতে পারতাম, তাই না এক্ষেত্রে? তারপর দেখো 3 নম্বর বলছে, একজন ব্যক্তির 24 ঘন্টার প্রত্যেক জীবনে হাইপোথ্যালামাস ও সুষুম্নাশিসকের একটি করে ভূমিকা উল্লেখ করে। অর্থাৎ হাইপোথ্যালামাস দেখো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক এদের কাজই, অর্থাৎ সায়েন্সের কাজই প্রশ্নপত্রগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া। একদম ইজি প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাইপোথ্যালামাস কি করছে, দেখো প্রথমত এটি মস্তিষ্কের একটি অংশ যা কি করছে, আমাদের শরীরের কি হয় তাপমাত্রা, তুমি বলতে পারো যে খিদা, তৃষ্ণা, যে ক্ষুধা যেটা আছে, ঘুম, এই যে ইত্যাদি যে আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যদি হাইপোথ্যালামাস না থাকতো তাহলে আমরা কখন ঘুমাইতাম কখন জাগতাম বুঝতেই পারতাম না। যেমন ধরো শীতকালে শরীরে ঠান্ডা হয়ে গেলে পরে আমরা কি করি, হাইপোথ্যালামাসের আমাদের শরীরে তাপ উৎপন্ন করতে কিন্তু একটু হলেও সাহায্য করে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে তাপমাত্রা, ঘুম, খিদা ইত্যাদি কন্ট্রোল করা। আচ্ছা সুষুম্নাশিসক কি করছে সারাদিনে, দেখো এটি মস্তিষ্কের পেছনের অংশ, ঠিক, যা হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস ইত্যাদির অত্যাবশ্যকীয় কাজগুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করছে। যেরকম ধরো দৌড়ানোর সময় সুষুম্নাশিসক আমাদের হৃদস্পন্দন যেগুলো আছে সেগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে, ঠিক তো? যখন তুমি দৌড়াচ্ছ দেখো হার্টবিট বাড়ছে কিনা, এটাই। নেক্সট দেখো 4 নম্বর বলছে যে স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক। আমার যে নোট রয়েছে সেই নোটের হিট লিস্টের কোশ্চেন এগুলো সব, এই প্রশ্নটা এবার আমি খুব সাজেস্ট করেছিলাম, আসবার পর দেখো চলে এসছে আমার নোটের ম্যাক্সিমামই কমন আসছে এক্ষেত্রে, একদম ফুল অ্যান্সার। দেখো এক্ষেত্রে স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। তো আমরা এক্ষেত্রে বলতে পারি দেখো স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক, দেখো স্নায়ুতন্ত্র যেটা রয়েছে না আমাদের, সেই স্নায়ুতন্ত্র যেরকম আমরা একটু আগে বললাম বৃক্ক, কিডনির গঠন করতে হচ্ছে নেফ্রন, ঠিক একই রকম স্নায়ুতন্ত্রের গঠন করতে এবং কার্যকর্তা এককের নাম হচ্ছে কি আমাদের জানতে হবে স্নায়ুকোষ বা নিউরন। এটি আমাদের কি করে তথ্য যেটা আছে অর্থাৎ কোনো একটা সংকেত বলো, তথ্য বলো, এগুলো কিন্তু আমাদের আদান প্রদানে সাহায্য করছে, তাই না? আচ্ছা স্নায়ু কি করছে, দেখো অনেকগুলো স্নায়ুকোষ মিলে কি হচ্ছে স্নায়ু তৈরি হচ্ছে। দেখো ভালো করে বুঝবা, দেখো স্ট্রাকচারাল গঠন, অনেকগুলো স্নায়ুকোষ মিলে কি করছে, দেখো অনেকগুলো স্নায়ুকোষ মিলে একটা স্নায়ু তৈরি করছে। স্নায়ু শরীরের বিভিন্ন অংশে কি করে তথ্য পরিবহন করতে কিন্তু সাহায্য করছে। নেক্সট পয়েন্ট স্নায়ুতন্ত্র, অনেকগুলো দেখো বলছে যে স্নায়ুকোষ এবং স্নায়ু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত। আবার বলছে দেখো স্নায়ুকোষ এবং স্নায়ু নিয়ে কিন্তু স্নায়ুতন্ত্র গঠিত হয়। এটি শরীরের সমস্ত অঙ্গের কাজগুলো কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করে বেড়ায়, তাই না? নেক্সট দেখো বলছে কোষ চক্রে G1 ও G2 দশার সংশ্লিষ্ট বস্তুর একটি তালিকা সারণী সাহায্যে দেখাও। আমরা এটা মুখে মুখে বললে হবে, আচ্ছা বলি। দেখো আমার নোটের প্রশ্ন, এটা নোট থেকে তুলে দিলাম। দেখো G1 দশা, G2 দশা, প্রোটিন, এটা দেখো RNA, ATP। আচ্ছা চলো দেখো আরও ডিটেলস আমরা জানি। এক্ষেত্রে আমি তো ওইভাবে লিখলাম কিন্তু এটাকে আরও বেশি ডিটেলস অনেক বড় হয়ে যাবে, চলো আমরা বলি। দেখো প্রোটিন সংশ্লেষ আমরা কী বললাম, দেখো G1 এবং G2 উভয় দশাতেই কিন্তু প্রোটিন সংশ্লেষিত হয়, এটা কিন্তু মানতে হবে। এই প্রোটিনগুলি দেখো কোষের গঠন তৈরি করে, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং ডিএনএর প্রতিলিপিকরণ রেপ্লিকেশন অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর প্রতিলিপিকরণে কিন্তু সাহায্য করছে। আচ্ছা RNA, দেখো RNA বলতে রাইবোনিউক্লিক অ্যাসিড, RNA এবং উভয় দশাতেই কিন্তু সংশ্লিষ্ট হচ্ছে G1 G2 দশাতে। RNA বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করার জন্য নির্দেশ বহন করে, তাই না? আর ATP যেটা আছে দেখো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ATP হলো কোষের শক্তির মুদ্রা, এটি G1 এবং G2 উভয় দশাতেই কিন্তু তৈরি হয় এবং কোষের বিভিন্ন কাজে সম্পন্ন করে। তাছাড়া দেখো অন্যান্য প্রয়োজনীয় পদার্থ, তাছাড়াও কিছু অন্যান্য পদার্থ যেরকম লিপিড হতে পারে, তোমরা বলতে পারো যে কার্বোহাইড্রেট ইত্যাদি এই দশায় কিন্তু সংশ্লিষ্ট হয়, যা কোষের বৃদ্ধি এবং বিভাজনের জন্য প্রয়োজন হয়। তো G1 দশায় প্রধানত প্রোটিন এবং RNA সংশ্লেষ হয়, একদম ঠিক, যা ডিএনএর প্রতিলিপিকরণ অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য জরুরি, ঠিক। তো G2 দশা অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন যদি বলি, এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং অন্যান্য উপাদান যেগুলো আছে সবই কিন্তু সংশ্লেষ করতে সাহায্য করে। তাহলে টোটাল কেস অ্যানালিসিস করে আমরা কি পেলাম, যে কোষ চক্রের G1 এবং G2 উভয় দশাতেই কোষের কি হচ্ছে, প্রথমত বৃদ্ধি হচ্ছে, বিভাজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রকার প্রোটিন, RNA, তারপর বলতে পারি যে অন্যান্য পদার্থ সংশ্লেষিত হয়, তাছাড়াও ATP, এগুলো কিন্তু সংশ্লেষিত হচ্ছে। তো প্রশ্নটা আমরা এভাবে অ্যান্সার করতে পারি। দেখো নেক্সট প্রশ্ন বলছে 6 নম্বর, নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করে। একটা হচ্ছে কোরকোদ্গম, পুনরুৎপাদন। খুব সুন্দর একটা প্রশ্ন তুলে ধরছে। দেখো নিম্নলিখিত অযৌন জনন পদ্ধতি দুটি ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেক বছর কিন্তু এই ধরনের একটা প্রশ্ন হয়, কোরকোদ্গম, পুনরুৎপাদন,
তারপরে দেখো খন্ডি ভবন, এগুলো কিন্তু থাকেই, তাই না? 2 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ই, দেখবা, লক্ষ্য করে দেখবা, বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবা। চলো আমরা অ্যান্সার বলি। দেখো প্রথমত কর্কোদ্গম, এটা কি বলতো? এটি হতে প্রথমত আমরা চিন্তা করতে পারি যে একটি মাতৃকোষের দেহে একটি ছোট্ট কোরক বা মুকুল তৈরি করা, এবং দেখো সেটা কি হয়, ধীরে ধীরে কি হয়, দেখো কি করছে, বড় হচ্ছে, এবং একটা সময়, তাহলে দেখো প্রথমত কি একটা মাতৃকোষ থাকবে, এবং সেই মাতৃকোষে কি হবে, একটা ছোট্ট কোরক হবে বা মুকুল তৈরি হবে। সেই ছোট কোরকটা কি হবে, ধীরে 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 বড় হবে। আচ্ছা, যখন বড় হলো তারপরে সেটা কি হবে, দেখো ধীরে 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 বড় হলো এবং একটি নতুন কি হলো, কোষে পরিণত হয়। বুঝতে পারলে তো? তার মানে সেই কোরকটা তৈরি হওয়ার পরে সেটা ধীরে ধীরে বড় হবে এবং কি আলটিমেটলি সেটা কিন্তু একটা কোষে পরিণত হবে। যেরকম তুমি ইস্টের ছবিটা যদি খেয়াল করে দেখবে, সেই ইস্টের কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি, দেখবা ক্ষুদ্র ক্ষুদ্র ভেঙে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, তাই না? একটা কর্কোদ্গমের মতো বেরোচ্ছে, বা সেটা হচ্ছে। নেক্সট, পুনরুৎপাদন যদি বলি, কোনো জীবের দেহে কোনো কারণে, ধরো কোনো একটা জীব আছে, সেটা কোনো কারণে ধরো ভেঙে গেল, কোনো জীবের কোনো একটা অঙ্গ বা কোনো একটা পার্ট যদি ভেঙে গেলে প্রতিটি খণ্ড থেকে আবার কি হয় বলতো, নতুন জীব তৈরি হয়। বুঝতে পারলে তো? চলো আরেকবার বুঝি। কোনো একটা জীব ছিল, তার শরীরের কোনো একটা অংশ ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে কি হচ্ছে বলতো, তার থেকে একটা নতুন আরেকটা জীব তৈরি হচ্ছে। এই যে প্রসেসটা, এটাকে বলবো হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া। অর্থাৎ একটা জীব আছে, তার শরীরের কোনো একটা খণ্ড ভেঙে গেল, সেই খণ্ডটাই কি হলো, নতুন একটা জীব তৈরি হয়ে গেল। বেশ, মানুষের তো এরকম হলে ভালোই হতো, তাই না? এক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে, দেখো পুনরুৎপাদনের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে একটা জীব আছে, তার শরীরের কোনো অংশ ভেঙে গেল, তার থেকে একটা নতুন জীব তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াকে বলবো কিন্তু পুনরুৎপাদন প্রক্রিয়া। যেমন তুমি বলতে পারো যে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম হয়। প্ল্যানেরিয়া বলতে এক রকমের রয়েছে, এক্ষেত্রে উদাহরণ বলবো প্ল্যানেরিয়া, বাস 212, তাই না? নেক্সট দেখো 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ক্রোমোজোমের ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে কি কি পরিবর্তন করতে পারে? ভালো করে খেয়াল করে দেখো, ইউক্রোমাটিন আছে, একটু উল্টাপাল্টা হলে কিন্তু প্রশ্ন ভুল হয়ে যাবে। দেখো ইউক্রোমাটিনের তুলনায় হেটেরোক্রোমাটিনের পরিমাণ বেড়ে গেলে তখন কি হতে পারে? দেখো বলছে হেটেরোক্রোমাটিন, অর্থাৎ হেটেরোক্রোমাটিনের পরিমাণ বাড়লে পারে ক্রোমোজোমগুলো কি হবে? দেখো হেটেরোক্রোমাটিনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে ক্রোমোজোমগুলো কি হবে? নর্মালি ক্রোমোজোমগুলো কি হয়ে যাবে, আরও গাঢ় হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। অর্থাৎ হেটেরোক্রোমাটিন বাড়লে পারে সেই ক্রোমোজোম কিন্তু কি হয়ে যাবে বলতো, ক্রোমোজোমগুলো গাঢ় হবে, ঘন হবে। অর্থাৎ ক্রোমোজোম আরও বেশি ঘন হবে, আরও বেশি গাঢ় হবে। এর ফলে জিনের যে প্রকাশ আছে সেটা কম হতে পারে। অর্থাৎ জিনের কিন্তু সেইভাবে কিন্তু স্বাভাবিক প্রকাশটা কিন্তু আমরা লক্ষ্য করতে নাও পারি। বাস এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। নেক্সট আসছে দেখো, বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা করো। প্রথমত জিনোটাইপ, তারপর আছে দেখো সংকরায়ন। তো জিনোটাইপ যদি বলি, যে জিনোটাইপ বলতে কি বোঝাচ্ছে, কোনো জীবের জিনের যে গঠন, অর্থাৎ কোনোটা দেখো ফিনোটাইপ এবং জিনোটাইপ দুটো রয়েছে, তাই তো? জিনের যে গঠন সেটা হচ্ছে জিনোটাইপ। দেখো বাহ্যিক যে প্রকাশ সেটা হচ্ছে কি ফিনোটাইপের মধ্যে পড়ে, আর ভেতরের যে বৈশিষ্ট্যটা অর্থাৎ জিনগত যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা জিনোটাইপের মধ্যে ফেলি। অর্থাৎ কোনো জীবের জিনের গঠনকে আমরা বলতে পারি জিনোটাইপ। ওকে, নেক্সট বলছে সংকরায়ন বলতে দেখো দুটো জীবের যে মিক্স হচ্ছে, তার থেকে যে নতুন একটা প্রজাতি আসছে, তার মানে আমরা কি বলতে পারি, দেখো দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন ঘটিয়ে একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি করার প্রক্রিয়াকেই কিন্তু আমরা সংকরায়ন বলি। অর্থাৎ দুটি ভিন্ন বৈশিষ্ট্যের জীবের মধ্যে মিলন ঘটিয়ে কি করছে, একটা নতুন প্রজাতি কেন বলি, নতুন বৈশিষ্ট্য যুক্ত একটা নিউ ক্যারেক্টারিস্টিক, একটা নতুন বৈশিষ্ট্য যুক্ত আমরা যখন একটা জীব তৈরি করছি, তাকে সেই প্রক্রিয়াকেই বলবো যে সংকরায়ন। একদম কনসেপ্ট ক্লিয়ার হলো তো? দেখো নেক্সট প্রশ্ন, যদি একজন আপাত স্বাভাবিক মহিলা কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন এবং তাদের দুটি পুত্র সন্তান হয়, তাহলে ওই পুত্রদের হিমোফিলিয়ার সম্ভাবনা কত একটি ক্রসের মাধ্যমে দেখাও। দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি কীরকম, দেখো ক্রসের মাধ্যমে দেখাতে বলছে, খুব ইজি বলতে দেখো আমরা এরকম লিখতে পারি, একটা হচ্ছে ধরলাম XH, ওকে, আর একটা ধরলাম আমরা ধরো Y, ওকে, ওয়াই ধরলাম। এইবার এই দুটোর মধ্যে গল্প হচ্ছে, তো দেখো এই ক্ষেত্রে আর একটা আমরা সাইডে নেবো, সেটা হচ্ছে XH ধরবো, ওকে, আর একটা ধরবো কি বলতো, একটা ক্যাপিটাল X আর একটা স্মল H ধরে নিলাম। তো এই ক্ষেত্রে যে ভ্যারাইটিগুলো আসবে, দেখো X এটার সাথে এটা কানেকশন করলে পারে কি আসবে, XH, তো এটা কি বলতো, এটা হবে হচ্ছে দেখো স্বাভাবিক, মানে নর্মাল, স্বাভাবিক। ওকে, নেক্সট এই ক্ষেত্রে চিন্তা করো, এটাতে আসবে দেখো আমাদের এই দেখো XHY, এই যে Y, তাহলে লিখবো XHY। তো এটা কি আসবে বলতো, এটাও কিন্তু স্বাভাবিক আসছে, স্বাভাবিক। ওকে, ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট দেখো বলছে যে এই ক্ষেত্রে এটার সাথে এটা ক্রস করলে কি আসবে, দেখো XH, বাস এটা আসলো। এটা কিন্তু বাহক তুমি বলতে পারো, কারণ এই যে দেখো H তো আছে, বাহকের কাজ করতেছে, তাহলে ছোট হাতের H মানে বাহক। তো যেহেতু এর মধ্যে Hটা ছোট হাতের আছে, তাহলে আমরা বাহকের কাজ বলতে পারি। সিমিলার রয়েছে, দেখো তুমি চিন্তা করো, এক্ষেত্রে XH রয়েছে, অর্থাৎ বাহকটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে Y। তো এই ব্যাটাই কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত, তাই না? তো হিমোফিলিয়া কিন্তু এইভাবে কিন্তু ছড়াচ্ছে। দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে ডায়াগ্রামের মাধ্যমে বুঝলাম হিমোফিলিয়া আক্রান্ত হচ্ছে। ওকে, এটা কিন্তু আমরা বলতে পারি যে সেই ক্রসটা। এবার যদি বলো দাদা ব্যাখ্যা করো, দেখো এই ক্ষেত্রে পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত % হবে? অবশ্যই কিন্তু এটা বলতে পারি যে 50% হচ্ছে। একদম ক্যালকুলেশন, আমি একটু আগে বললাম না, এই টাইপের কিন্তু অঙ্ক তোমাদের দেয়।
উঁচু ক্লাসে লাইফ সায়েন্স তো বলে না, উঁচু ক্লাসে দেখো জীববিদ্যাতে তোমরা উঁচু ক্লাসে জুওলজি বটানি পাবে, তাই না, 11-12 সেখানে কিন্তু দেখো এই টাইপের জেনেটিক্সে কিন্তু প্রচুর অঙ্ক করতে হবে নিট ফিটে। দেখো এই ক্ষেত্রে কী হচ্ছে, দেখো 50% কী হচ্ছে পুত্র সন্তানদের মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সময় 50% বলতে পারি। এবার টোটালটাকে ব্যাখ্যা করতে লাগবে, দেখো আমরা ব্যাখ্যা করবো এইভাবে। যদিও ব্যাখ্যা তুমি এক্ষেত্রে ব্যাখ্যাটা অবশ্যই শোনো, দেখো ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং, যে হিমোফিলিয়া একটি বংশগত রোগ, একদম ঠিক। যা হচ্ছে কি দেখো ক্রোমোজোমের মাধ্যমে বাহিত, দেখো এক্স ক্রোমোজোম বাহিত একটি রোগ হচ্ছে হিমোফিলিয়া, আর এই হিমোফিলিয়াটা কি বলতো বংশগত একটি রোগ। তো বলছে মহিলারা দুটি এক্স ক্রোমোজোম বহন করে, একদম তাই। আর পুরুষেরা কি করে, একটা এক্স এবং একটা ওয়াই ক্রোমোজোম গ্রহণ করে। তাই তাদের মধ্যে একটি, দেখো যারা মহিলা রয়েছে তাদের যেহেতু শরীরে দুটো এক্স ক্রোমোজোম রয়েছে, তাই তাদের মধ্যে একটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক হলে তারা হিমোফিলিয়ার বাহক হতে পারে। অর্থাৎ এক্সটাকে যদি স্বাভাবিক ধরো, তারা একটা যদি তুমি আক্রান্ত ধরো, তাহলে সেটা একটা যদি স্বাভাবিক হয়, তাহলে অন্যটাকে আক্রান্ত হলে সেটা অবশ্যই বহন করতে পারে, তাই না। তো পুরুষরা একটি এক্স ক্রোমোজোম বহন করে, তাই তাদের মধ্যে একটি এক্স ক্রোমোজোম অস্বাভাবিক হলে তারা হিমোফিলিয়ায় আক্রান্ত হয়। ভালো করে বোঝার চেষ্টা করো, যেহেতু পুরুষদের মধ্যে কি আছে, একটা আছে কি, একটা আছে এক্স আছে, একটা আছে ওয়াই। তো পুরুষদের ক্ষেত্রে ওয়াইটা বাদ দাও, কেন, হিমোফিলিয়া মানে তো এক্স, হিমোফিলিয়া মানে হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাই তো। এবার কথা হচ্ছে পুরুষের যদি এই এক্সটা যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত হয়, তাহলে তো সে তো বহন করছে, সে তো আক্রান্ত হয়ে গেল। তার জন্য দেখো এখানে অ্যাডিক্টেড, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে সব থেকে বেস্ট যদি আমরা বলি যে এই ক্ষেত্রে এক্সপ্লেনেশন, সেটা হচ্ছে এই দেখো এইটার ব্যাখ্যা কিন্তু চলে আসছে, তাই না। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলো, কেন হলো বুঝলাম। আচ্ছা, এক্ষেত্রে তুমি আরও বলতে পারো যে যদি একজন আপাত স্বাভাবিক মহিলা, যেটা আমরা ওই যে এক্স এইচ স্বাভাবিক আর এক্স ছোটো হাতের এইচ যেটা আছে, ধরো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে স্বাভাবিক আর এটা হচ্ছে কি বলতো আক্রান্ত। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে একজন ধরো স্বাভাবিক, আমরা ধরলাম একজন স্বাভাবিক ধরো পুরুষ রয়েছে এক্স এইচ যেটা রয়েছে এটা, হ্যাঁ, একে যদি বিবাহ করেন, তো বিয়ে হয়, তাহলে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়ার সম্ভাবনা কি হতে পারে, দেখো তাদের মধ্যে কিন্তু 50% সম্ভাবনা রয়েছে। তাহলে ডিটেলস বুঝলাম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এগুলো বুঝলাম যে কেন হচ্ছে, এবং সেক্ষেত্রে কি হতে পারে, বিয়ের পরে যে বাচ্চা কাচ্চাগুলো হবে তাদের মধ্যে কত % চান্স রয়েছে, এবং সেটা কীভাবে অ্যাডিক্টেড হবে। কারণ এক্ষেত্রে লক্ষ্য করে, এটা হচ্ছে কি হচ্ছে মহিলার ক্ষেত্রে, তাই না, এই যে দেখো আক্রান্ত হচ্ছে, যেটা আক্রান্ত, আর এটা হচ্ছে নর্মাল, মানে এটা বহন করছে, আলটিমেটলি বহন করছে, ক্যারিয়ার নট সাফার। দেখো বায়োলজিতে বলে যে ক্যারিয়ার এবং সাফার, তাই না। তো সেক্ষেত্রে মেল ক্যারিয়ার বা ফিমেল ক্যারিয়ার, সেক্ষেত্রে ফিমেল আর ক্যারিয়ার, মেল আর সাফার, এরকম আমরা বলতে পারি। অর্থাৎ একজন বহন করছে আর একজন কী হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। দেখো বায়োলজির অনেক বড় একটা গল্প হচ্ছে এটা, একজন সাফার, একজন কী করছে, কী বলবো, আর একজন কী করবে বলো তো, বহন করছে, একজন সাফার করছে, অর্থাৎ একজন ভোগ করছে আর একজন কিন্তু সেই জিনিসটা কী করছে বলো তো, বহন করে নিয়ে যাচ্ছে, এবং কেউ কিন্তু সেই ক্রোমোজোমের দ্বারাই কিন্তু আক্রান্ত হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে হয়তো তোমার বলতে পারো যে একটা মহিলা, সেই মহিলার শরীরে শুধুমাত্র ক্রোমোজোমগুলো আছে, তার শরীরে কোনো প্রবলেম নাই, কিন্তু তার ধরো একটা ছেলে বা একটা মেয়ে হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই ছেলেটাই করছে কি, সেই রোগে আক্রান্ত হয়ে গেল। মহিলা, তার যে মেয়েটা হলো, সেই মেয়েটা হয়তো কোনো কারণে আক্রান্ত হলো না, কিন্তু দেখা যাচ্ছে যে তার মেয়ের আবার দেখা গেলো 2-1টা ছেলে মেয়ে হলো, দেখা যাচ্ছে যে তার যে নাতিপুতিগুলো আছে, সে নাতিপুতির মধ্যে, নাতি বলতে ছেলে, তাই না, তো দেখা যাচ্ছে নাতিগুলো আক্রান্ত হচ্ছে, পুতিগুলো অর্থাৎ মেয়েগুলো দেখা যাচ্ছে আক্রান্ত হচ্ছে না। এই যে কন্ডিশন, বায়োলজির একটা বড় গল্প কিন্তু এর মধ্যে আছে, অর্থাৎ ক্যারিয়ার এবং সাফার কিন্তু আমরা বলতে পারি। ওকে, চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন। আমাদের অ্যানালাইসিস পর্ব কেমন হচ্ছে, মানে অ্যানালাইসিস কেমন লাগছে অবশ্যই বলবে। আমার তো মনে হচ্ছে আরও অ্যানালাইসিস করি, কিন্তু চলো সুন্দর আরও অ্যানালাইসিস করি। কেমন অ্যানালাইসিস হচ্ছে অবশ্যই কমেন্টে লিখবে। ওকে, দেখো নেক্সট 10 নম্বর বলছে যে বিশুদ্ধ গোল হলুদ আর তারপরে দেখো ক্যাপিটাল ওয়াই, এটা কিন্তু এই যে বিশুদ্ধ, দেখো হলুদ বলছে, দেখো এখানে আর এবং ক্যাপিটাল ওয়াই, এটা কিন্তু এটাকে ডিনোট করছে। বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ, দেখো সবগুলোই কিন্তু দেখো লক্ষ্য করে দেখো, বিশুদ্ধ কুঞ্চিত সবুজ, এর অপোজিট কিন্তু গোল হলুদের অপোজিট হচ্ছে কুঞ্চিত সবুজ। তাহলে এই যে ক্যাপিটালগুলো স্মল হয়ে যাবে। বীজ ধারণকারী মটর গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটলে F2 জনুতে যে সকল জিনোটাইপিক অনুপাত 2 সেগুলি সারণীর সাহায্যে দেখাও। দেখো একদম সিম্পল একটা প্রশ্ন, অনেক বড় করে লেখা। তো দেখো এক্ষেত্রে বলতে পারি বিশুদ্ধ হলুদ, গোল হলুদ আর বীজ ধারণকারী মটর গাছের ফুলের সঙ্গে যদি বিশুদ্ধ কুঞ্চিত, যেটা আর ছোট হাতের ওয়াই বীজ ধারণকারী মটর গাছের কি করবো আমরা, ইতর পরাগযোগ ঘটালে আমাদের কি হবে, দেখো F2 জনুতে কি হতে পারে, নিম্নলিখিত জিনোটাইপিক অনুপাত। দেখো এক্ষেত্রে বলতে পারি নিম্নলিখিত বলতে আমরা বলতে পারি, দেখো নিম্নলিখিত বলতে দেখো জিনোটাইপ যেটা আছে আমরা চিন্তা করতে পারি, সেই জিনোটাইপটা কি হতে পারে, দেখো লক্ষ্য করো জিনোটাইপ লিখলাম, আর একদিকে লিখবো দেখো জিনোটাইপিক অনুপাত, টাইপিক অনুপাত, এইরকম আমরা দুটো পয়েন্ট লিখতে পারি। দেখো এক্ষেত্রে কি হচ্ছে, একটা জিনোটাইপ, একটা জিনোটাইপিক অনুপাত। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমরা ক্যাপিটাল, এই দেখো একটা পাচ্ছি এরকম একটা পাচ্ছি। আচ্ছা কেন হচ্ছে আমি ব্যাখ্যা করব। দেখো এটা একটা হচ্ছে, তো এই যে বিষয়টা, এটা কিন্তু দুটো পাচ্ছি। তুমি চিন্তা করো, ক্যাপিটাল ওয়াই, আর এটা কি ছিল বলো তো, স্মল আর,
ক্যাপিটাল স্মল ওয়াই ছিল। তো এটার মধ্যে যদি আমরা ক্রস কানেকশন করি কি না, তাহলে আমাদের এক্ষেত্রে লক্ষ্য করবে, দেখো এক্ষেত্রে এটার সাথে একটা আসতেছে, ঠিক একই রকমভাবে তুমি চিন্তা করতে পারো এটার সাথে এটার একটা আসতেছে, তাই কিনা, আসছে, এরকম একটা কন্ডিশন হতে পারে। আচ্ছা দেখো এই ক্ষেত্রে টোটালটাকে ভাঙতে হবে, ভাঙলে পরে আমরা যদি ক্যালকুলেশন করতে তাহলে আমাদের টোটাল এই যে এই ফর্মেটটা যে আর আর এবং ওয়াই ওয়াই এই যে টপিকটা আসবে, আমরা যদি টোটালটাকে ভাঙি, দেখো এইভাবে এটার সাথে এটার সাথে এটার সাথে এবং টোটালটার ক্রস কানেকশন যদি আমরা করি তাহলে আমাদের এই যে সংখ্যাটা, অর্থাৎ এক্ষেত্রে যে আমাদের কলামগুলো আসবে কি না, সেই কলামের মধ্যে যদি আমরা করি তাহলে আমাদের এই সংখ্যাটা, অর্থাৎ ক্যাপিটাল আর স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটা কিন্তু আলটিমেটলি আমাদের দুটো আসছে, ঠিক আছে, ছক করো, দেখো দুটো বেরোয় যাবে। ওকে, চলে আসছে দেখো নেক্সট প্রশ্নেতে। নেক্সট প্রশ্নে আমাদের কত নাম্বার আছে দেখো, 11 নাম্বার। একটি উঁচু কোটরযুক্ত গাছে যে সকল প্রাণী থাকতে পারে তাদের নিরিখে যে কোনো 2 প্রকার সম্ভাব্য জীবন সংগ্রামের উদাহরণ দেই। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছে, খুব ক্রিয়েটিভিটির প্রশ্ন খুব দারুণ, আমি সাবাস দেবো যে খুব ক্রিয়েটিভিটি প্রশ্ন করা শুরু করে দিল ওয়েস্ট বেঙ্গল, খুব সুন্দর প্রশ্ন হয়েছে। দেখো একটি আমরা বলতে পারি জীবন সংগ্রামের উদাহরণ, একটু ক্রিয়েটিভিটি প্রশ্ন, কিন্তু যথেষ্ট লেভেলের প্রশ্ন, এটা একটু সোজাভাবে চিন্তা করো। দেখো একটা উঁচু গাছ বলতে বট গাছ হতে পারে, আরও কী গাছ হতে পারে, আম গাছ, আরও কত গাছ আছে যেগুলো অনেক বড় বড় গাছ। সেই সমস্ত গাছে দেখবে যে উঁচু গাছে দেখবে যে বিভিন্ন টাইপের পাখিগুলো, যেরকম ধরো কাঠঠোকরা হতে পারে, তারপর আরও কত পাখি আছে না, তারা দেখবে বাসা বাঁধে, তাই না। তো বলছে জীবন সংগ্রামের উদাহরণ, মানে সেখানে যে সমস্ত পাখিগুলো রয়েছে তারা কী করে কষ্ট করে আছে, বা অন্যান্য যে পিঁপড়া আছে তারা কতটা কষ্ট করে আছে, সেগুলো আমাদের লিখতে হবে, জীবন সংগ্রামের উদাহরণ। তো বলতে পারি দেখো একটা উঁচু কঠোরযুক্ত গাছে কাঠঠোকরা পাখি থাকছে, ঠিক, এবং কাঠবিড়ালি যে পাখি থাকছে তাও থাকছে। এরা কী করে, দেখো কাঠঠোকরাগুলো কী করে, কাঠ ঠোকায় তার মধ্যে বাসা বানাচ্ছে। একই রকম যে কাঠবিড়ালি যে রয়েছে তাগুলো কী করে, খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, ঠিক। তাহলে বলতে পারি যে একটি উঁচু কঠোরযুক্ত অর্থাৎ কঠোরযুক্ত গাছে কী হচ্ছে, কাঠঠোকরা পাখি, কাঠবিড়ালি বা অন্যান্য পাখি কী করছে, খাদ্য এবং বাসস্থানের জন্য সংগ্রাম করতে পারে, ঠিক, খাদ্য এবং বাসস্থানের জন্য কিন্তু সংগ্রাম আমাদের, তাই না। তার সঙ্গে সঙ্গে বলতে পারি দেখো গাছের উঁচু অংশে বসবাসকারী পোকামাকড়, ছোটো ছোটো কত রকমের পোকামাকড় হতে পারে, তারা কী করছে তারা তারপরে যেরকম পোকামাকড় হতে পারে, দেখবা যে অনেক ক্ষেত্রে আম গাছের সাইডে দেখবা যে মাকড়সা কেমন যেন ধুল টাইপসে পড়ে আছে, মাকড়সা ঘোরাফেরা করছে। তাহলে এরাও হচ্ছে আলটিমেটলি একটা জাল বুনছে খাদ্য পাওয়ার জন্য, তাই না, একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যাচ্ছে। তো তার জন্য বলছে মাকড়সা খাদ্যের জন্য প্রতিযোগিতা করতে পারে, অর্থাৎ গাছের উঁচু অংশে বসবাসকারী পোকামাকড়, মাকড়সা, বিভিন্ন পতঙ্গ খাদ্যের জন্য কী হচ্ছে, প্রতিযোগিতা করতে পারে। নেক্সট দেখো আরবিসি, এখানে দেখো বলছে যে 12 নম্বর, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে আরবিসির আকৃতির সম্পর্ক প্রতিষ্ঠা করে। একদম ইজি প্রশ্ন। দেখো উটের আরবিসি মানে কি, আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা, তাই না। তাহলে বলতে পারে লোহিত রক্তকণিকার আকৃতি আমরা কি জানি যে ডিম্বাকার হয়, তাই না। ডিম্বাকৃতির উটের ক্ষেত্রে ডিম্বাকৃত হওয়ায় তারা অতিরিক্ত জল কি করে সহন করতে পারে। আবার ভালো করে বোঝো, দেখো উটের ক্ষেত্রে কি হচ্ছে, আরবিসিটা কি হচ্ছে, ডিম্বাকৃতি। এই ডিম্বাকৃতি হওয়ার জন্য সে কি করছে, অতিরিক্ত কিন্তু সে জল সহন করতে পারে, অর্থাৎ জল অতিরিক্ত কিন্তু সহ্য করতে পারে, অর্থাৎ জলটা অতিরিক্ত নিলেও কিন্তু তার কোষগুলো কিন্তু ফেটে যায় না, এর জন্য বলছে সহন ক্ষমতা। ডিম্বাকৃতির আরবিসির পৃষ্ঠের যে ক্ষেত্রফল, তার তো একটা সারফেস এরিয়া হয় না, সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠ তলের ক্ষেত্রফল বেশি হয়, এটি বেশি পরিমাণে কিন্তু জল ধারণ করতে পারে। ব্যাস কভার হয়ে গেল। নেক্সট দেখো আমাদের পরের প্রশ্ন বলছে, দেখো কি বলছে, দেখো ঘোড়া বলছে ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে কিভাবে আঙুলের বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে তা ব্যাখ্যা করো। ঘোড়ার অভিব্যক্তির ইতিহাসে আঙুলের সংখ্যা প্রথমত দেখো কমে গেছে, তাই না, কমছে। আবার মাঝের আঙুলটি প্রধান হয়েছে, দেখো মাঝখানের যে আঙুলটা সেটা কিন্তু শক্তিশালী হয়েছে, সেটা মুখ্য ভূমিকা পালন করছে। প্রথমে ঘোড়ার পায়ে কয়টা আঙুল ছিল তুমি বলো, 5টা আঙুল ছিল। তারপরে কি হয়েছে বলতো, ধীরে ধীরে পরিবর্তন হয়ে কমতে 4টি হয়েছে, তারপরে 3টাতে হয়ে গেছে, আর বর্তমানে 1টিতে পরিণত হয়ে গেছে। তাই যে ঘোড়ার খুর বলি না, সেই খুর মাঝের আঙুলটি শক্ত হয়েছে এবং শক্তিশালী হয়েছে, যা সেই ঘোড়াকে কি করে বলতো, দ্রুত হারে দৌড়াতে কিন্তু সাহায্য করছে এবং শরীরের ভারসাম্যটা কিন্তু আলটিমেটলি কিন্তু বজায় রাখতে সাহায্য করছে। নেক্সট দেখো তারপর বলছে যে কি বলছে বলতো, ইউটিফিকেশন এবং বায়ো ম্যাগনিফিকেশনের মধ্যে নিম্নলিখিত 2টি বিষয়ের তুলনা করো, কারণ এবং ফলাফল। চলো আমি বলে দিচ্ছি। দেখো ইউটিফিকেশন মানে কি, দেখো নর্মালি একটা জলাশয়ের মধ্যে কি করছে বলতো, আমরা যে কৃষিকাজ বা অন্যান্য কাজে কি হচ্ছে বিভিন্ন সার ইত্যাদি ব্যবহার করছে, সেই সার কি করছে বৃষ্টির জল বা অন্যান্যভাবে ধুয়ে সেই জলাশয়ের মধ্যে মিশছে, তার মধ্যে শ্যাওলা ইত্যাদির পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই না। এগুলো কিন্তু ইউটিফিকেশনের মধ্যে পড়ছে। তাহলে আমরা বলবো প্রথমত জমিতে অতিরিক্ত সার, কারণ যদি বলি তাহলে বলবো যে জমিতে অতিরিক্ত সার ব্যবহার করলে বা পুনঃনিষ্কাশন নর্দমা দিয়ে যে জলগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে আলটিমেটলি জলাশয়ের মধ্যে মিশছে, আর জলাশয়ের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে, শ্যাওলাগুলো রয়েছে, সেগুলো কি হচ্ছে জাঙ্গল উদ্ভিদ রয়েছে, সেই জাঙ্গল উদ্ভিদ কি করছে পুষ্টি সংগ্রহ করছে এবং গাছগুলোকে বাড়িয়ে দিচ্ছে। এই তো পুষ্টি উৎপাদনের জন্য জমা হচ্ছে, তাই না। তারপর তুই বলতে পারি যে এক্ষেত্রে বায়ো কি বলছে, দেখো এখানে আরেকটা পয়েন্ট আছে, দেখো বায়ো ম্যাগনিফিকেশনের মানে কি হচ্ছে, এর ফলে কি ইফেক্ট হচ্ছে। আমরা বলবো যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে
কী করছে, খাদ্য শৃঙ্খলের মধ্যেই তো যে অতিরিক্ত যে দূষিত পদার্থগুলো উদ্ভিদের শরীরে যদি থাকে তাহলে কী বলতে পারি যে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ আলটিমেটলি কী হচ্ছে সেই উদ্ভিদ বা সেই প্রাণীটার মধ্যে, সে মাছ হোক বা শ্যাওলা হোক তার মধ্যে কিন্তু জমছে। আলটিমেটলি সেখানে কিন্তু শ্যাওলা বা জাঙ্গুল উদ্ভিদ বলতো, জাঙ্গুল উদ্ভিদের মধ্যে হচ্ছে যে এই ক্ষতিকারক পদার্থগুলো কিন্তু জমছে। তো জমা মানে কি, তার ডেন্সিটি বাড়া, তার জন্য বলবো যে তার পদার্থের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। একদম কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট বলছে যে ফলাফল কী হবে। দেখো ফলাফল যদি বলি তাহলে বলবো যে জলজ যে জীবের আছে সেগুলো কি, দেখো জাঙ্গুল উদ্ভিদগুলো বা শ্যাওলাগুলো একসময় পচে যাবে, পচে গেলে তো সেগুলো নষ্ট হবে, জল নষ্ট হচ্ছে, তাহলে বলতে পারি দেখো জলজ যে সমস্ত জীবগুলো রয়েছে সেগুলো মৃত্যু ঘটবে, পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না, তারপরে দেখো সেই জলটা চুলকাবে, তাই না, এই সমস্ত বিষয়। তো বলবো দেখো খাদ্য শৃঙ্খলের শীর্ষ। এবার দেখো বায়োম্যাগনিফিকেশনের উদাহরণ বা বায়োম্যাগনিফিকেশনের যুক্তি দিলে আমরা এইভাবে লিখবো যে খাদ্য শৃঙ্খলের শীর্ষে স্তরের জীবের শরীরের বিষাক্ত পদার্থের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে যারা শীর্ষে বসে আছে, এবং তাদের প্রজনন যে ক্ষমতা রয়েছে অর্থাৎ প্রোডাক্টিভিটি বা পপুলেশনের যে বলবো অর্থাৎ তাদের প্রজনন ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। বাস একদম সুন্দর এক্সপ্লেনেশন হলো, এভাবে লিখলে একদম ফুলে ফুল, তাই না। তারপরে দেখো নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়। দেখো প্রথমত যদি বলো নাইট্রোজেন চক্রে ব্যাহত হলে কী হবে, নাইট্রোজেনের পরিমাণ, নাইট্রোজেন কোথায় লাগে, মাটির সালোক সংশ্লেষ বলতে পারি যে মাটির মধ্যে নাইট্রোজেন থাকলে সেটাই কি হচ্ছে উদ্ভিদের কাজে লাগছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি যে নাইট্রোজেনের পরিমাণ মাটিতে কমে যায়। এবার মাটিতে যদি নাইট্রোজেনের পরিমাণ কমে যায় তাহলে কী হবে, উদ্ভিদের বৃদ্ধি ঠিক মতো হবে না, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। এছাড়াও নাইট্রোজেনের পরিমাণে নাইট্রোজেনের জন্য কী হতে পারে, জল দূষণ, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, আরও কত রকমের ঘটনা ঘটতে পারে, তাই না। আমরা বলতে পারি অ্যাসিড বৃষ্টি কত রকমের প্রবলেম, অর্থাৎ জল দূষণ করতে পারে, বায়ু দূষণ করতে পারে, আর সব থেকে গুরুত্বপূর্ণ উদ্ভিদের কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। নেক্সট দেখো 16 নম্বরে বলেছে যে ইন্দো বার্মা হটস্পট এবং সুন্দরল্যান্ড হটস্পটের বিপন্ন প্রজাতির এটা তালিকা প্রস্তুত করো। এটা কিন্তু তোমাদের লাস্ট চ্যাপ্টার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এটা। দেখো আমার সাজেশনের প্রশ্ন আমরা বলতে পারি দেখো সমুদ্রের দেখো এই ক্ষেত্রে আমাদের প্রশ্নটা হচ্ছে ইন্দো বার্মা এবং সুন্দরল্যান্ডের হটস্পটের বিপন্ন জীব বৈচিত্র্য। এটা কি হতে পারে, এই অনেক কাছে যেরকম যারা আমরা বলতে পারি যেরকম একশৃঙ্গ গন্ডার, ইন্দো বার্মা হটস্পটের মধ্যে একশৃঙ্গ গন্ডার হতে পারে, পিগমি বানর আছে, তাহলে ইন্দো বার্মার মধ্যে কি হতে পারে, পিগমি বানর হতে পারে, একশৃঙ্গ গন্ডার হতে পারে। আচ্ছা সুন্দরল্যান্ডের মধ্যে কি আছে, তোমরা জাভা গন্ডার নাম শুনছো, সবথেকে গুরুত্বপূর্ণ আমি সবসময় বলতাম ওরাং ওটান মনে পড়ছে, সেই ওরাং ওটান কিন্তু সুন্দরল্যান্ডের হটস্পটের মধ্যে প্রবলেম আছে। তারপরে যেরকম কমেডো ড্রাগন, আরও কত কথা আছে, জাভা গন্ডার, কমেডো ড্রাগন, ওরাং ওটান এরা সুন্দরল্যান্ড হটস্পট, আর ইন্দো বার্মাতে কি বলছে একশৃঙ্গ গন্ডার, পিগমি বানর। বাস কনসেপ্ট হয়ে গেল। নেক্সট 17 নম্বর, সমুদ্র জলের তাপমাত্রা এবং অম্লত্ব বাড়লে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর কি কি প্রভাব পড়তে পারে। দেখো ডেন্সিটি বাড়ছে, অম্লত্ব বাড়ছে, তাই না, অম্লত্ব বাড়ছে অর্থাৎ এক্ষেত্রে ডেন্সিটি না, এক্ষেত্রে হিট বা টেম্পারেচার অর্থাৎ জলের তাপমাত্রা বাড়ছে এবং অম্লত্ব অর্থাৎ অ্যাসিডিটি কিন্তু বেড়ে যাচ্ছে। তার ফলে কি হতে পারে, তো সমুদ্র জলের তাপমাত্রা এবং অম্লত্ব যদি বাড়ে তাহলে সমুদ্রের মধ্যে কি থাকে, অনেক রকমের জীব প্রজাতি থাকে, তাই না। তাহলে সামুদ্রিক যে সমস্ত জীবগুলো রয়েছে তাদের জীবন ধারণ কি হয়ে যাবে, ধীরে ধীরে কঠিন হয়ে যাবে, তারা বেঁচে থাকতে পারবে না। তো কারণ হালকা যদি আমরা যদি তাপমাত্রা চেঞ্জ, অম্লত্ব চেঞ্জ, এর ফলে কিন্তু প্রচুর ইফেক্ট হবে, অর্থাৎ তাদের জীবন ধারণ করা কিন্তু কঠিন হয়ে যাবে। অনেক প্রজাতি আছে, অনেক নিম্ন শ্রেণীর প্রাণী, নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, অনেক নিম্ন শ্রেণীর প্রজাতি রয়েছে যারা কি করবে, তাদের আবাসস্থল যেটা আছে, কারণ তাপমাত্রার জন্য তাদের আবাসস্থল পরিবর্তন হবে, তাদের খাবার দাবার পরিবর্তন হবে এবং তাদের টেম্পারেচারের কারণে কিন্তু তারা মানুষের মৃত্যুবরণ করতে পারে, অর্থাৎ তারা মারা যাবে এবং একসময় কিন্তু পৃথিবীর থেকে হারিয়ে যেতে পারে। এর ফলে সামুদ্রিক যে খাদ্য শৃঙ্খল রয়েছে, আমরা ক্লাস 9-এ খাদ্য শৃঙ্খল পড়েছিলাম না, সেই খাদ্য শৃঙ্খল কিন্তু ধীরে ধীরে ভেঙে যাবে, আর ভেঙে যেতে যেতে একটা সময় কী হবে বলতো, পৃথিবীতে প্রাণী প্রজাতি, উদ্ভিদ প্রজাতি তারাও কিন্তু বিঘ্নিত হবে, আর এগুলো বিঘ্নিত হলে আমাদের পৃথিবী অনেক বড় একটা সমস্যায় পড়ে যাবে, তাই না। এই হচ্ছে আমাদের অ্যানালাইসিস গেল। এরপরে চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন বিভাগ ঘয়ে। আচ্ছা দেখো বলছে নিচের 6টি এবং তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। এখানের মধ্যে 6টা অ্যান্সার করলেই হবে। এখানে অথবা রয়েছে, দেখো 4-এর 1-এর প্রশ্ন আছে এবং তার পাশাপাশি আর অথবা আছে, দুটোর মধ্যে যেকোনো একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। বলছে দেখো মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এটা এবার আমি ইম্পর্টেন্ট বলছিলাম, এই প্রশ্নটা আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম যে এটাই আসবে, পড়ে নিও। এবং তার পাশাপাশি আমি বলেছিলাম যে তোমাদের যদি ব্যাকআপে কিছু লাগে তাহলে তোমরা মাইটোসিসের অ্যানাফেজ দশটা দেখে রাখো। দেখো এই অ্যানাফেজটাও চলে আসছে, তো এটা ছবি অবশ্যই জীবন বিজ্ঞান থেকে খেয়াল করবে, দেখবে। তো সামনে বছর যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো নিউরনের ছবি, ভালো করে প্রিপারেশন করে রেখে দিও। ওকে, আচ্ছা দেখো নেক্সট প্রশ্নতে দেখো এখানে বলছে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য। হ্যাঁ, এবছর আমার একটা দৃষ্টিহীন পরীক্ষার্থী রয়েছে এবং সে মাধ্যমিক পরীক্ষা দিল। আশা করি তার পরীক্ষা হয়তো ভালোই হয়েছে, সে যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শুনে মনে রাখতে হচ্ছে। দেখো তাদের ক্ষেত্রে কী হবে, মানব চক্ষুর অক্ষিগোলকের নিম্নলিখিত 5টি অংশের প্রত্যেকটি একটি করে কাজ লিখতে হবে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু প্রশ্নপত্র গত বছরের খুঁজছিলাম যে তাদের ক্ষেত্রে কেমন কী হবে। তো এই বছর আমি প্রচুর চাপে ছিলাম বিষয়টা নিয়ে যে তাদের ক্ষেত্রে প্রশ্নপত্র কেমন হবে। তো আমি ডিটেলস দেখলাম, তো তাদের জন্য সরকার যথেষ্ট ভালো একটা ব্যবস্থা করে দিচ্ছে। যে দেখো বলছে যে দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য কি বলছে যে মানব চক্ষুর অক্ষিগোলকের নিম্নলিখিত 5টি অংশের প্রত্যেকটির একটি করে কাজ লিখতে বলা হচ্ছে। শুধুমাত্র কাজ লিখতে বলা হচ্ছে, ছবি না আঁকলেও হবে, কিন্তু কাজগুলো লিখতে হবে। আচ্ছা অনেকের প্রশ্ন আসতে পারে যে যারা দৃষ্টিহীন তারা কীভাবে লেখে, তাদের ক্ষেত্রে রাইটার নেওয়া হয়,
ঠিক আছে, ও যে ক্লাসে পড়বে তার থেকে 2-1 ক্লাস নিচে। তো আমার স্টুডেন্টের ক্ষেত্রে ওই যারা 9-এ পড়ছে সেই 9-এর স্টুডেন্টগুলো কী করছে, তার ওই এক্সামে যাচ্ছে এবং সে বলছে সেটা লিখছে। তো সেম ক্লাসের স্টুডেন্ট নেওয়া হয় না, এবং যারা ক্লাস 10 রানিং চলছে তাদেরকেও নেওয়া হয় না, তার থেকে 2-1টা ক্লাস নিচে, অর্থাৎ যার সাথে কোনো সিলেবাস বা পড়াশোনার যার কানেক্টই নেই নতুন স্টুডেন্ট, বুঝতে পারলে? তো রাইটারের সাহায্য নেওয়া হয় এক্ষেত্রে। অথবা তারপর আরেকটা প্রশ্ন থাকে, বলছে প্রাণীকোষের কোষ বিভাজন অ্যানাফেজ দশায় নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। বৈশিষ্ট্যগুলো কী রয়েছে দেখো, সেন্ট্রোমিয়ারের বিভাজন, আপত্য ক্রোমোজোম সৃষ্টি, বেমতন্ত্রের প্রকারভেদ, আপত্য ক্রোমোজোমের মেরু গমন এবং স্টেম বডি গঠন। যদি কেউ দৃষ্টিহীন পরীক্ষার্থী হয়ে থাকো সামনে বছর, তাহলে বুঝতে পারলে। তো তোমাদের ক্ষেত্রে কী করতে হবে বলো তো, তোমাদের ক্ষেত্রে এই ছবি আঁকতে হবে না, কিন্তু ছবির বদলে তোমাদের হয়তো বৈশিষ্ট্য লিখতে দিবে কিংবা তোমাদের কাজ লিখতে হতে দেবে। একদম কনসেপ্ট ক্লিয়ার হলো তোমাদের, কিন্তু এটা যথেষ্ট উপকারী, তাই না? একটা বিষয় অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করো, তোমরা কিন্তু গড গিফটেড, তোমরা স্পেশাল চাইল্ড, আর তোমরা অনেক পাওয়ারফুল, আমি এটা ভালো করে জানি, এবং তোমাদেরকে আমি স্পেশাল সম্মান দেবো সবসময়। তোমরা জীবনে একটা ভালো কিছু করো, ওকে? তোমরা এত বাধা সত্ত্বেও যে পড়াশোনা করছো, সত্যি তোমাদের প্রত্যেককে আমি স্যালুট জানাচ্ছি, তোমাদের জীবনের লক্ষ্যতে তোমরা পৌঁছাও। চলে আসছে দেখো নেক্সট প্রশ্ন, 2 নম্বর। জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। অঙ্গজ বংশবিস্তারের সুবিধা কী কী? দেখো এই প্রশ্নটাও কিন্তু আমার নোটের একদম হট একটা প্রশ্ন, হট বলতে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম। তো দেখো আমরা লিখবো, দেখো জিন, ডিএনএ ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক। জিন হলো বংশবিস্তারের একক যা ডিএনএ অণুর মধ্যে অবস্থিত। ডিএনএ হলো একটা দীর্ঘ অণু যা দুটি স্ট্যান্ডার্ড কী বলছে বলতো, স্ট্যান্ডার্ড সমন্বয়ে গঠিত এবং এটি নিউক্লিওটাইড নামক ছোট ছোট একক দিয়ে গঠিত। ক্রোমোজোম হলো ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি গঠন যা কোষের নিউক্লিয়াসে অবস্থিত। অর্থাৎ টোটাল ভাষাটা কী হলো, একদম সিম্পল কনসেপ্টে বোঝা দাদা। তো এক কথা বলতে গেলে কি, জিন হলো ডিএনএর একটি অংশ এবং ডিএনএ হলো ক্রোমোজোমের একটি অংশ। তার মানে কি, জিন হলো ডিএনএর একটি অংশ এবং ডিএনএ হলো ক্রোমোজোমের অংশ। তাহলে ডিএনএ বিলংস টু, ম্যাথমেটিক্যাল ভাষায় বলবো ডিএনএ বিলংস টু, জিন বিলংস টু ডিএনএ অ্যান্ড ডিএনএ বিলংস টু ক্রোমোজোম। ব্যাস, আবার চলো বলছি, জিন হলো কি জিনের অংশ এবং ডিএনএ হলো কি ক্রোমোজোমের একটি অংশ। বাস শেষ। নেক্সট বলছে দেখো, এখানে বলছে কি একটানা ভিডিও শ্যুট করবো, কোনো রেস্ট নেবো না, ওকে? অঙ্গজ বংশবিস্তারের সুবিধা কী কী, এটাতে 3 নাম্বার আছে, অনেকগুলো পয়েন্ট লিখতে পারে। দেখো বলবে এটি একটি অঙ্গজ বংশবিস্তারের সুবিধা হলো এই প্রসেসটা খুব দ্রুত হয় এবং সহজ প্রক্রিয়া, 1 নম্বর পয়েন্ট শেষ। বলতে পারি যে এই প্রক্রিয়া কী হয় বলতো, নতুন উদ্ভিদগুলি মাতৃ উদ্ভিদের মতো সমক বৈশিষ্ট্যযুক্ত হয়, এটা একটা হতে পারে। নতুন উদ্ভিদ তৈরি করার জন্য যে বীজ বা আমরা অন্যান্য যে অঙ্গগুলো যেগুলো ব্যবহার করছি কি না, দেখো নতুন উদ্ভিদ তৈরি করার জন্য বীজ বা অন্য কোনো জননঙ্গের প্রয়োজন কিন্তু আমরা বলতে পারি অঙ্গজ বিস্তারে কিন্তু ওই রকমভাবে দরকার নেই যে বীজের দরকার রয়েছে সেরকম কিন্তু আমাদের না, বাস অঙ্গের মাধ্যমে হতে পারে। এটি কিছু উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিছু কিছু উদ্ভিদ আছে দেখবা যে সেটার বীজ তৈরি হচ্ছে না, তো সেক্ষেত্রে বীজ তৈরি না হলে কী করবা, তার ডাল কেটে লাগাই দাও। এই যে ডাল কেটে লাগানো এটা অঙ্গজ বিস্তার, অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী হয়ে উঠছে। তো কনসেপ্ট হয়ে গেলে একদম ফুল সলিউশন দিলাম। নেক্সট হচ্ছে মাইক্রোপ্রোগ্রেশন কীভাবে সম্পন্ন করা হয়, প্রাণীকোষের মাইটোসিস কোষ বন্ধন ট্রানজিশন দশায় কী কী ঘটনা ঘটে। বাপ রে বাপ, এত প্রশ্ন কমন আসছে, বাবা আমার তো নাচতে ইচ্ছা করছে। আমার সাজেশন পুরা কমন। হ্যাঁ, ইউটিউবে সাজেশন দেই, কিন্তু আমার অফলাইন ব্যাচের সাজেশন দুর্দর্শ লেভেলে দিয়েছিলাম, একদম 90-তে 90 মনে হচ্ছে ছুঁয়ে আসছে সব। যাই হোক, শুনতে হবে কে কেমন দিল। দেখো এক্ষেত্রে মাইক্রোপ্রোগ্রেশন বলছে কি, মাইক্রোপ্রোগ্রেশন হলো একটা পদ্ধতি। কীরকম পদ্ধতি দেখো, এটা আমরা বলতে পারি একটা কলাকর্ষণ পদ্ধতি, যেখানে উদ্ভিদ কোষ বা টিস্যু ব্যবহার করে নতুন উদ্ভিদ তৈরি করা হয়। কী করছে, একটা উদ্ভিদ করছে, একটা কোষ বা টিস্যু ব্যবহার করে একটা নতুন একটা উদ্ভিদ তৈরি করছি, তাহলে মাইক্রোপ্রোগ্রেশন একটা উদ্ভিদের পদ্ধতি, তাই না? এখানে প্রশ্নতে বলছে দেখো মাইক্রোপ্রোগ্রেশন কীভাবে সম্পন্ন করা হয়, কীভাবে সম্পন্ন মানে কীভাবে এটা পসিবল, কীভাবে করা হচ্ছে। তো দেখো প্রথমত আমরা কী করব, একটা মাতৃ উদ্ভিদ থেকে একটা সুস্থ মানে হেলদি কোষ বা ইংলিশে যেটাকে বলে টিস্যু সেটা নির্বাচন করব। তারপরে সেই নির্বাচিত কোষ বা টিস্যু যেটা আছে সুন্দর করে কী করবো, সেটাকে জীবাণুমুক্ত করবো। হ্যাঁ, তার মধ্যে জীবাণু যা আছে সেটা টোটালটা পরিষ্কার করলাম, জীবাণুমুক্ত করলাম। তারপর সেটা কী করবো বলতো, তারপর সেটাকে একটা মাধ্যম বা সিস্টেম বানাবো। সেই সিস্টেমের মধ্যে কী করবো, কিছু পুষ্টি উপাদান, তারপরে কিছু কিছু প্রয়োজনীয় পদার্থ যেরকম হরমোন বা অন্যান্য পদার্থ যোগ করব, যা সেই কোষ বা টিস্যুটাকে কী করবে বলো তো, সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তাছাড়া বলতে পারি যে সেই কোষ বা টিস্যু থেকে চারা তৈরি হয়, যা পরে মাটিতে আমরা রোপণ করবো। অর্থাৎ যে ওই যে টিস্যুটা যেটা যে কোষটা আছে সেটা আলটিমেটলি একটা চারা তৈরি হবে। অর্থাৎ তার মধ্যে দেখবা যে একটা একটা রোম বেরোচ্ছে, মূল বেরোচ্ছে, সেই যখন বেরোনো হলো সেটাকে নিলাম মাটির মধ্যে রিপ্লেস, অর্থাৎ চারা গাছটা লাগিয়ে দিলাম, চারা হলো লাগিয়ে দিলাম মাটির মধ্যে বা রোপণ করে দিলাম। এই তো গেল মাইক্রোপ্রোগ্রেশন। নেক্সট দেখো এখানে বলছে যে প্রাণীকোষের মাইটোসিস বিভাজনের টেলোফেজ দশায় কী কী ঘটনা ঘটে। একদম সিম্পল প্রশ্ন, কী
কী ঘটনা ঘটে? দুটি নতুন নিউক্লিয়াস গঠিত হয়। আমরা একটু আগে বললাম ওই যে সেন্ট্রোজোমের দুই সাইডে দুটো চলে যাচ্ছে, ক্রোমোজোমগুলো যাচ্ছে, আলটিমেটলি নতুন দুটো নিউক্লিয়াস তৈরি হচ্ছে, আর ক্রোমোজোমগুলো ধীরে ধীরে কী হচ্ছে, লম্বা হচ্ছে, এবং ধীরে ধীরে যেহেতু লম্বা হচ্ছে, তাহলে টানে টানে যদি আমি এরকম লম্বা করি কোনো একটা সুতাকে, এরকম টেনে লম্বা করলে কী হবে, মাথাগুলো মানে ভিতরটুকুলা কী হয়ে যাবে, সরু হয়ে যাবে। তো বলতে হবে যে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে লম্বা হবে, আর এগুলো কী হয়ে যাবে, সরু হয়ে যাবে। নিউক্লিয়াসের পর্দা এবং নিউক্লিওলাস যেটা আছে, দেখো নিউক্লিয়াসের মধ্যে আমরা কী বলতে পারি, নিউক্লিওরস রয়েছে, নিউক্লিওজালিকা রয়েছে, নিউক্লিও পর্দা রয়েছে, তাই না? তারপরে নিউক্লিওলাস মানে ঘন যে অংশটা নিউক্লিওলাস। তো মেনলি নিউক্লিও পর্দা যেটা রয়েছে সেটা এবং নিউক্লিওলাস যেটা রয়েছে সেটা আবার রিপ্লেস মানে আবার পুনরায় গঠিত হতে থাকবে এই ক্ষেত্রে। তারপর সাইটোকাইনেসিস হয়, তারপর যার ফলে কোষ দুটি কী হচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে। মানে একটা কোষ আছে তার মধ্যে যদি সাইটোকাইনেসিস ধরো এরকম কোষ আছে, তার মধ্যে সাইটোকাইনেসিস চির ধরো একটা ভাব হয়ে যায়, চির ধরো একটা এরকম একটা কোষ আছে, এরকম চির ধরো ভাগ হয়ে গেল। এরপরে কী হচ্ছে বলতো, আলটিমেটলি দুটো এরকম কোষে বিভাজিত হচ্ছে, এটা সাইটোকাইনেসিস অর্থাৎ দুটো কোষে ভাগ হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 4-3 নাম্বার, মটর গাছের বীজ সংক্রান্ত দুটি ও ফুল সংক্রান্ত একটি বৈশিষ্ট্যের প্রকট প্রচ্ছন্ন গুণগুলি উল্লেখ করো। অনেক সময় দেখা যায় যে বাবা মা উভয় আপাত দৃষ্টিতে স্বাভাবিক, কিন্তু তাদের একটি ছেলে বর্ণান্ধ, অর্থাৎ কালার ব্লাইন্ডনেস হচ্ছে, তাই না? এটি কীভাবে ঘটে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে বৈশিষ্ট্য বীজের ক্ষেত্রে যদি আমি বলি, তো বীজের ক্ষেত্রে বৈশিষ্ট্য কী হতে পারে, তুমি চিন্তা করো বৈশিষ্ট্য কী হতে পারে। দেখো আমরা বলতে পারি যে বৈশিষ্ট্য, দেখো 3খানা বৈশিষ্ট্য আমি নিয়ে নিলাম, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রশ্ন নাম্বার এই যে এটা দেখো, মটর গাছের যে বীজ সংক্রান্ত ওই যে প্রকট প্রচ্ছন্ন, এটা কিন্তু প্রশ্ন, অ্যান্সার আমরা করবো। দেখো বৈশিষ্ট্যের মধ্যে একটা আছে, আমরা প্রথমত বীজ বলতে পারি। বৈশিষ্ট্য কি, বীজ নিয়ে গল্প করলে কি আসবে, বীজ একটা গোল আসতে পারে, আমরা তো একটু আগে পড়লামই, বীজ হচ্ছে গোল হতে পারে। আর কি হতে পারে, একটা কুঞ্চিত, দেখো প্রশ্নের মধ্যে আমি একটু আগে বললাম না, বৈশিষ্ট্য উত্তর অনেক সময় লুকিয়ে থাকে। দেখো বীজ গোল কুঞ্চিত, বীজ হচ্ছে প্রকটের মধ্যে গোল হবে, আর প্রচ্ছন্নতা হচ্ছে কুঞ্চিত হবে। এই যে ক্যাপিটাল আর মনে আছে, স্মল আর তুমি ধরলা যে একটু আগে, সেই ব্যাপারটা ধরতে পারো। আচ্ছা, এরপরে বলছে কিরকম, এরপরে বলছে যে ফুলের কালার কি হতে পারে, মটর বীজ কী কালারের হয়, লাল হয় না, সাদা হয় না, হলুদ হয়। আচ্ছা, যদি আমি ধরি লাল, তাহলে লালটাকে ধরো প্রকট, যদি হলুদ ধরো তাহলে হলুদটাকে ধরো প্রকট, আর প্রচ্ছন্ন বলতে প্রচ্ছন্নটাকে তুমি দাও সাদা। বাস আমি লাল ধরলাম, লাল ফুল ভালো লাগে, লাল ফুল লাগলাম। ওকে, তাহলে লাল এটা হয়ে গেল সাদা, বাস গল্প শেষ, অ্যান্সার শেষ। চলে আসে, দেখো এরকম তুমি আলাদা আলাদা কালার চেঞ্জ করতে পারো, কিন্তু তুমি হলুদ লিখতে পারো, সবুজ লিখতে পারো, তোমার যে কালার ভালো লাগছে সেটা লিখবা, আর অপোজিট পার্সনের সাদা ফাদা বা কোনো একটা কালার দিয়ে দিবা। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আমি যেটা দিয়েছি সেটাই দিতে হবে, তার কোনো কথা নেই, তুমি চেঞ্জও করতে পারো। ওকে, চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে। এরপরে বলছে দেখো এখানে যে অনেক সময় যে বাবা মার এই প্রশ্নটা বলছে, তো এক্ষেত্রে আমরা অ্যান্সার বলবো। দেখো বলবো যে বর্ণান্ধতা একটি বংশগত রোগ, এই যা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত একটি রোগ। তো বর্ণান্ধতা একটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, আর এটা বংশগত। এটি একটি প্রচ্ছন্ন জিন দ্বারা সৃষ্টি হয়, অবশ্যই প্রচ্ছন্ন জিন। যদি একজন মহিলা আর দুটি এক্স ক্রোমোজোম বর্ণান্ধতার জিন থাকে, তাহলে কী হবে বলো তো, তাদের মধ্যে বর্ণান্ধতা হবেই, তাই না? বর্ণান্ধতা হতে পারে, হবেন। যদি একজন পুরুষের একটি এক্স ক্রোমোজোম বর্ণান্ধতার জিন থাকে, তবে তিনি বর্ণান্ধ হবেন। মানে যদি বর্ণান্ধতা ক্রোমোজোম থাকে তাহলে তো বর্ণান্ধতা হবেই। যদি বাবা মা উভয়ে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, অর্থাৎ বাবার মধ্যেও নাই মায়ের মধ্যেও নাই, তবে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতা হওয়া সম্ভব না। যদি মায়ের মধ্যে বর্ণান্ধতার প্রচ্ছন্ন জিন থাকে তো সম্ভাবনা তো থাকবে না, কিন্তু কথা হচ্ছে যদি মায়ের মধ্যে থাকে তবে কিন্তু সেই বর্ণান্ধতা হবে। খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি বলতে গেলে যদি বাবা মার মধ্যে থাকে তাহলে বাচ্চা কাচ্চার মধ্যে থাকতেই পারে। চলো আমরা এটাকে বলছে যে একটা ক্রসের মাধ্যমে দেখাতে বলছে। চলো ক্রসের মাধ্যমে দেখাই। তো ধরো এটা হচ্ছে স্বাভাবিক, তো আর এটা কি বলো তো, এটা হচ্ছে পিতার ক্ষেত্রে ধরলাম এটা একটা এক্স এটা স্বাভাবিক আছে। সিমিলার হতে তুমি এদিকে দেখো একটু আগে কিন্তু আমরা এটা এরকম প্রশ্ন কি রিপিট হলো নাকি এবার? আমার কাছে কেন জানি মাধ্যমিকের প্রশ্ন রিপিট মনে হচ্ছে। যাই হোক, মনে হচ্ছে এরকম একটা প্রশ্ন একটাকে সলভ করে এলাম। তাহলে এটা এক্স এইচ হবে, এটা এক্স এইচ এটা তো না, এটা স্বাভাবিক। এই বোর্ডে এরকম রিপিট গেল নাকি সেটা জানি না, কী হয়েছে বিষয়টা। দেখো এই ক্ষেত্রে এক্স এইচ পরে চিন্তা করবো, আগে অ্যানালিসিস করে নিই। দেখো এটাই বলবো স্বাভাবিক। ওকে, স্বাভাবিক ব্যাপারটা আমরা বলে দিলাম। তো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আসছে কীরকম বলো তো, এক্স এইচ ক্যাপিটাল এইচ, আর এক্স আসছে কি একটা ছোটো হাতের এইচ, এটা কিন্তু ক্যাপিটাল, হ্যাঁ এই যে ক্যাপিটাল এইচ, আর এটা স্বাভাবিক। এই যে এটা কিন্তু ক্যারিয়ার বলতে পারি, মানে বাহক বলতে পারি। আর এই ক্ষেত্রে দেখো আমার কাছে কেন জানি রিপিট মনে হচ্ছে প্রশ্নটা, একটু আগে করলাম মনে হয়। বর্ণান্ধ মানে এই যে কালার ব্লাইন্ডনেস একটা রোগ, সেটা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো বলছে যে এই যে এক্স এইচ এটা হচ্ছে স্বাভাবিক। দেখো এক্স এইচ এটা হচ্ছে স্বাভাবিক, ঠিক, এটা স্বাভাবিক, মনে রাখবে এটা হচ্ছে স্বাভাবিক। হাতের লেখা হিজিবিজি হচ্ছে হোক, তুমি বুঝতে পারলেই হলো। তাহলে এটা কিন্তু সেই ছকটা আমাদের হয়ে গেল। তাহলে এক্স এইচ হচ্ছে স্বাভাবিক, আর এক্স এইচ যেটা আছে ছোটো হাতের এইচ, এটা কি এটা হচ্ছে বলতে পারি, এটা হচ্ছে বর্ণান্ধ জিন। বানানটা ভালো করলে কি, বর্ণান্ধতার জিন, এটা কিন্তু সেই জিনটা আমরা বলতে পারি। কোনটা বলতে, এই এক্স এইচটা ছোটো হাতের এইচটা, সেটা জিন, আর এটা হচ্ছে স্বাভাবিক। তাহলে পুরো একদম ডিটেল অ্যানালিসিস হচ্ছে। চলো ভিডিওটা পারলে শেয়ার করে দিও, আর চ্যানেলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
তাহলে মজা লাগবে, ও সেই মজা লাগবে। দেখো এরপরে দেখো বলছি অথবাতে সমাজ থেকে বংশগত রোগ দূর করতে জেনেটিক কাউন্সিলিংয়ের ভূমিকা কি? বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের ক্যাপিটাল বি স্মলার সঙ্গে বিভিন্ন সাদা অমসৃণ লোমযুক্ত ক্যাপিটাল স্মল বি আর গিনিপিগের সংকরণের ফলে F2 জনতে কালো মসৃণ লোমযুক্ত ফিনোটাইপযুক্ত গিনিপিগ উৎপন্ন হয়। এদের সম্ভাব্য জিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত সারণীর সাথে দেখো। বাবা প্রশ্ন পড়তে পড়তে ক্লান্ত। অঙ্কে এটা তো বিশাল বড় প্রশ্ন, কিন্তু সলিউশন তো একটা ম্যাথমেটিক্স করতে হবে। দেখো বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের যেটা রয়েছে সেটা আমরা কি তুললাম, সেটা তুললাম হচ্ছে কি বলতো ক্যাপিটাল বি তারপরে ক্যাপিটাল আর আর এবং বলছে সাদা অমসৃণ, সাদা এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কালো, ভালো করে লিখবা। দেখো কালো অমসৃণ আমি কিন্তু শর্টকাটে লিখলাম অমসৃণটা কি বলতো লোমযুক্ত, এটা লোমযুক্ত যেটা আসলো সেটা, হ্যাঁ লোমযুক্ত। আর আরেকটা পার্ট কি গেল বলতো, আরেকটা পার্ট গেল সাদা প্লাস বলছে যে মসৃণ। আচ্ছা এটা মানে কি বলতো স্মল বি স্মলার এক টানে ভিডিও শেষ করবো, একদম কোনো রেস্ট নেবো না। পরীক্ষা দিয়ে বেরোইছো, আমি প্রশ্ন শ্যুট করতে বসে গেছি। দেখো এটা হচ্ছে মধ্যে সংকরায়ন করা হলো, তাহলে সংকরায়ন করলে F1 জনুতে কি উৎপন্ন হচ্ছে আমাদের অবশ্যই এটা দেখতে হবে, এবং তার পাশাপাশি F2 জনুতে কি উৎপন্ন হচ্ছে। বা বিশাল বড় অঙ্ক তো, বিশাল বড়। চলো আমরা করে দিই জিনোটাইপ। অঙ্ক করতে ভালো লাগে, জিনোটাইপ ফিজিক্স দারুণ বিষয়। দেখো বায়োলজি আরও ভালো বিষয়, ফিনোটাইপ। আচ্ছা এটা হচ্ছে অনুপাত খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন অঙ্ক করবো, সেই লাগে তাই না ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। দেখো এই ক্ষেত্রে আমরা বিশাল বড় একটা ছক করতে লাগবে, বাবা এত খাটনি। আচ্ছা তোমার জন্য করবো। দেখো এক্ষেত্রে দেখবো যে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর বাস। এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে কালো অমসৃণ। আগে আমি লিখে নেই অমসৃণ, তাহলে ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এটা আলটিমেটলি 1/16 একটা পার্সেন্টেজ হচ্ছে। আচ্ছা দেখো তারপরে ক্যাপিটাল বি খুব তাড়াতাড়ি করছি। দেখো আর এটাও কালো অমসৃণের মধ্যে পড়বে, এটা 2/16 আসবে। দেখো এই টাইপের আমি মুখে বলেছি, তুমি শুনে নাও। দেখো এরকম আরও অনেকগুলো লিখতে হবে। দেখো এই যে বি তারপরে আসবে কি বলতো ছোট হাতের আর তারপরে বি ক্যাপিটাল আর তারপরে বি মানে ছোট হাতের বি, তারপরে আসবে দেখো ক্যাপিটাল আর স্মল আর। দেখো এরকম কিন্তু আমাদের লিখতে হবে অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 9টা লিখতে লাগবে। হ্যাঁ তো আমি বলে দিচ্ছি, দেখো তোমরা এগুলো লিখছো হয়তো, তো লিখছো তো অবশ্যই। দেখো আমি বলে দিচ্ছি, দেখো এটাতে হবে কি বলতো, এটা হবে হচ্ছে এই যে টপিকটা লিখলাম, এটা হলো কালো মসৃণ, এটা হবে 1/16। হ্যাঁ তারপরেরটা দেখো আমি বলছি শোনো। হ্যাঁ তারপরে আসবে কি দেখো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর এটাকে আমরা বলবো কালো মসৃণ। শোনো ভালো করে, কালো মসৃণ আসবে, এটা 4/16 আসবে। তারপর আরেকটা টপিক আসবে দেখো ক্যাপিটাল বি তারপরে কি বলছি যে স্মল আর এটা হচ্ছে কি বলতো, এটাও কালো মসৃণ, এটা 2/16। তারপরে একটা আসবে যেরকম দেখো এই যে এটা এরকম একটা আসবে বি তারপরে ক্যাপিটাল আর এটা হচ্ছে সাদা মসৃণ মনে রাখবা, সাদা অমসৃণ মনে রাখবা, অমসৃণ। এটাও কিন্তু আলটিমেটলি 1/16 আসছে। তারপরে দেখো আরেকটা আসবে, দেখো কি আসবে ক্যাপিটাল স্মল বি ক্যাপিটাল আর এটাও সাদা মসৃণ আসবে, এটা 2/16 আসবে, এটা হচ্ছে সাদা মসৃণ। হ্যাঁ আর লাস্টে একটা আর আসবে, এটা হচ্ছে সাদা মসৃণ, এটা 1/16 আসবে। হয়ে গেল। চলো আসছে দেখো নেক্সট প্রশ্ন। বাপরে বিশাল অঙ্ক, যাই হোক ভালো করে সলভ করো, আমি তো তাড়াহুড়ায় ভালো করে সলভ করলাম। যাই হোক অবশ্যই দেখো, চলো পরের প্রশ্ন দেখি। জেনেটিক্সের অঙ্ক আসছে, দারুণ ব্যাপার। দেখো চলে আসছে, দেখো 4 নাম্বার, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি তত্ত্বে উল্লেখিত পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত 3টি সিদ্ধান্ত সারণীর সাহায্যে লেখো। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা ব্যাখ্যা করো। বাপরে এবার তো সেই প্রশ্ন হয়েছে। দেখো ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের 3টি সিদ্ধান্ত আমরা লিখতে পারি। প্রথমত জীবজগতে প্রচুর প্রকরণ দেখা যায়, সেগুলো কি হতে পারে? দেখো এই সিদ্ধান্ত কি আসতে পারে? প্রকরণ জীবেদের বেঁচে থাকার জন্য জরুরি। আমার পর্যবেক্ষণ আরেকটা নিলাম কি, প্রতিটি জীব প্রচুর সংখ্যায় বংশবৃদ্ধি করে, ঠিক। এর ফলে সিদ্ধান্ত কি আসতে পারে? কেন? সীমিত খাদ্য এবং বাসস্থানের জন্য জীবের মধ্যে প্রতিযোগিতা হয়, বংশবৃদ্ধি করলো, সংখ্যা বাড়লো, এর জন্য কিন্তু তাদের মধ্যে আর সংগ্রামও ঘটছে, আন্তঃসংগ্রাম না। তারপর দেখো সবচেয়ে উপযুক্ত জীবেরাই কেবল বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে, এর ফলে কি হচ্ছে? সিদ্ধান্ত তো কি আসবে? সিদ্ধান্ত বলবো প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে উপযুক্ত জীবেরাই টিকে থাকে এবং তাদের বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে কিন্তু পাঠাতে থাকে। নেক্সট, শিম্পাঞ্জির খাদ্য সংক্রান্ত সমস্যা সমাধান দক্ষতা। শিম্পাঞ্জিরা কি করে? খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কৌশল কিন্তু তারা অবলম্বন করে।
কীরকম কৌশল হতে পারে? তারা খাদ্যের সংগ্রহের জন্য কী হচ্ছে বিভিন্ন টাইপের সমস্যার সমাধান পদ্ধতি অবলম্বন করে। কীরকম? যেটার মধ্যে দেখো একটা উইপোকার ঢিবি আছে, উইপোকার ঢিবির থেকে কী করছে সেই শিম্পাঞ্জিটা কী করছে আঙুল দিয়ে সেই উইপোকার ঢিবির থেকে কী করছে বা ওই আঙুল দিয়ে প্রথমত আঙুলটা দিয়ে কী করছে একটা ডাল বলো, একটা পাতা বলো, একটা লতা ধরো, একটা লতা বা একটা ডাল দিয়ে করছে উইপোকার ঢিবির মধ্যে সেটা ঢুকিয়ে দিয়ে করছে উইপোকাগুলোকে বের করছে আর টুকুস টুকুস করে খাচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে শিম্পাঞ্জিরা উইপোকার শিকার করার জন্য গাছের ডাল বা লতা ব্যবহার করে। তারা ডালটিকে উইপোকার ঢিবিতে ঢুকিয়ে দেয় এবং উইপোকার যখন লাঠিতে উঠে আসে তখন তারা সেগুলোকে নিয়ে খেয়ে ফেলে। আবার এবার বলতে পারি যেরকম যে কাঠবাদাম, বাদাম, এই যে এগুলো আছে না, শিম্পাঞ্জিরা বাদাম ভাঙার জন্য পাথর ব্যবহার করে। তারা বাদামটিকে একটি শক্ত জায়গায় প্রথমত রাখে, তারপর পাথর দিয়ে আঘাত করে করে সেটাকে ভাঙে এবং সেটার মধ্যে যে বাদামটা আছে সেটা খায়, এটা হতে পারে। নেক্সট বলছে দেখো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী একটি সারণীর সাহায্যে দেখাও। পায়রার উড্ডয়ন বায়ুথলির ভূমিকা কি? তো এটাতে দেখো 3+2 আছে। তো ওই ব্যক্তির মুখ্য ঘটনাবলী, বাবা এটা তো এইভাবে ছকের মাধ্যমে লিখতে হবে, একটা ছক করে নেবা, একদিকে লিখবা ঘটনা, একদিকে লিখবা বিবরণ। আচ্ছা, লিখবা প্রথমত ঘটনার মধ্যে লিখবা নতুন প্রজাতির উৎপত্তি, আর বিবরণ লেখো একটি প্রজাতি থেকে ধীরে ধীরে নতুন প্রজাতির উৎপত্তি হয়। তারপর ঘটনার মধ্যে লিখবা, একদিকে লিখবা ঘটনাতে বলছি দেখো অভিযোজন, আর বিবরণ লিখবা জীবের তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়। আবার তারপর ঘটনাতে লিখবা প্রাকৃতিক নির্বাচন, বিবরণ লিখবা সবচেয়ে উপযুক্ত জীবেরাই টিকে থাকে এবং তাদের বৈশিষ্ট্যগুলি পরবর্তী প্রজন্মে যায়। তারপরে যে আরেকটা বলতে পারি বংশগত যেটা আছে না, সেই বংশগত পরিবর্তনের মাধ্যমে কি বলতে পারি যে জীবের বংশগত পরিবর্তন কিছু কিছু ঘটছে, তার মধ্যে কিছু কিছু জমছে না, মিউটেশন, এই যে বিষয়গুলো আছে না তার মধ্যে কিছু কিছু পরিবর্তন আছে। অর্থাৎ বলতে পারি যে বংশগতি পরিবর্তন, জীবের বংশগত বৈশিষ্ট্যের পরিবর্তন হচ্ছে। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা, ইন্টারেস্টিং প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। যাই হোক, এটাতে 2 নম্বর আছে। দেখো এটাতে বলবো দেখো শরীরের ওজন, দেখো একটা পায়রা কী করে আকাশে ওড়ে। এবার আকাশে উঠতে গেলে তার শরীর তো হালকা হতে হবে, তাই না? যদি হালকা না হয় তাহলে পায়রা আকাশে উঠবে কী করে? দুর্ধর্ষ লেভেলের একদম অ্যানালাইসিস করে শেষ করব, একদম যা আছে একদম স্পিড অ্যানালাইসিস করব, দরকার পড়লে আরও স্পিড অ্যানালাইসিস করবো যেন টোটাল প্রশ্ন তুমি ভালো করে বুঝতে পারো। দেখো পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা, প্রথমত পায়রাটা কী হয়, ধরো আকাশে যেহেতু ওড়ে তাহলে পায়রার শরীরটা হালকা হতে হবে, হালকা না হলে তো উঠতে পারবে না। তার জন্য কী হয়, নর্মালি তুমি জানো তো পায়রার শরীরে কী হয় যে 9টি এয়ারসেক থাকে। এয়ারসেক বলতে হয় যে বায়ুথলি, সেগুলোকে এয়ারসেক বলে। এই বায়ুথলির মধ্যে কী হয়, বাতাস জমে থাকে, সেটা উঠতে সাহায্য করছে, শরীরটাকে হালকা করতে সাহায্য করছে। অনেক উঁচুতে অক্সিজেন কম হলে সেটাকে আলটিমেটলি গ্রহণ করতে সাহায্য করছে। চলে আসছি আমরা মেন পয়েন্টে, পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকাগুলি কী কী। চলে আসছি মেন পয়েন্ট। প্রথম পয়েন্ট বলবো যে শরীরের ওজন কমানো। বায়ুথলিতে বাতাস যে কারণে থাকছে, যে কারণে বায়ুথলিতে বাতাস থাকছে, এই কারণে কি শরীরের ওজন অনেকটাই হালকা হচ্ছে। তো এটা পায়রাকে আলটিমেটলি উপরে উঠতে সাহায্য করছে। নাম্বার 2 পয়েন্ট, অক্সিজেন সরবরাহ। আমি একটু আগে বললাম না যে শরীরের মধ্যে যদি বায়ুথলি থাকে তো বায়ুথলিগুলির মধ্যে অক্সিজেন সমৃদ্ধ বাতাস থাকে, ধরে রাখে, যা উড়ার সময় পায়রাকে কী করে, ওই অক্সিজেন সাপ্লাই করে বডির মধ্যে। তারপরে বলতে পারি যে ভারসাম্য, যেটাকে মানে ব্যালেন্স শিট, বলতে পারি যে বায়ুথলিগুলো পায়রার শরীরে ভারসাম্য রক্ষা করছে। তো মানুষের ক্ষেত্রে আমাদের কী হয়, বলতে পারি যে লঘু মস্তিষ্ক সেটা সাহায্য করছে, তাই না? তারপরে চলে আসছে দেখো 4-এর 5 নম্বর প্রশ্নতে কী বলছে, একজন ডাক্তার সারাদিনে তার রোগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন কোন রোগ লক্ষ্য করেন তার একটি তালিকা তৈরি করো। কোন একটি জাতীয় উদ্যানে বাঘ এবং একশৃঙ্গ গন্ডার উভয়ের সংরক্ষণের সঙ্গে কোন কোন ইনস্টিটিউট বৈশিষ্ট্য ব্যবস্থা সংশ্লিষ্ট। বাহ, সেই প্রশ্ন তো এই ক্ষেত্রে লক্ষ্য করো পরিবেশ দূষণজনিত রোগ। আচ্ছা ডাক্তার, বাবা প্রশ্নটা বাবা দেখো সেই ঘুরাইছে তো, বাহ সেই ক্রিয়েটিভ কোশ্চেন করছে তো, ইমপ্রেসিভ। ওকে, ভেরি গুড। একজন ডাক্তার সারাদিনে তার রোগীদের মধ্যে পরিবেশ দূষণজনিত কোন কোন রোগ লক্ষ্য করেন তার একটি তালিকা তৈরি করো। একদম সিম্পল। কী রোগ হতে পারে, চামড়ার রোগ হতে পারে, অর্থাৎ পরিবেশ প্রচণ্ড পরিমাণে গরম টরম, অর্থাৎ এই যে গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি কারণে পরিবেশের তাপমাত্রা বেড়ে গেছে, পরিবেশ প্রচণ্ড পরিমাণে দূষিত হয়েছে, বা কোনো একটা লোক হয়তো বায়োটিক কী বলবো এটাকে, একটু আগে বললাম যে ইউটিফিকেশন, অ্যালগাম বুলম ইত্যাদি কারণে পরিবেশ জলাশয় জলগুলো নোংরা হয়ে গেছে, তার মধ্যে স্নান করলো, তাহলে তার শরীর কী হতে, চামড়ার রোগ হতে পারে। তাহলে কী হতে পারে, যে চামড়ার জন্য যেতে পারে তাপমাত্রার চেঞ্জের জন্য তাপমাত্রা, অর্থাৎ আমরা মেন পয়েন্ট লিখবো কী কী রোগ হতে পারে। চর্মরোগ হতে পারে, চামড়ার প্রবলেম হতে পারে, অ্যালার্জি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, পরিবেশে এত দূষিত পদার্থ হয়েছে যে শ্বাসকষ্ট হয়ে গেল, তারপরে ক্যান্সার হতে পারে, তারপরে ব্রঙ্কাইটিস বলে একটা রোগ আছে না, ব্রঙ্কাইটিসটা ডিফারেন্স এটা হবে না, হৃদরোগ, হৃদপিণ্ডের প্রবলেম হতে পারে, কানের রোগ হতে পারে। তাহলে পয়েন্টগুলো কী লিখবা, চর্মরোগ হতে পারে, তারপরে বলে লিখবা শ্বাসকষ্ট হতে পারে, ক্যান্সার হতে পারে, অ্যালার্জি হতে পারে, হৃদরোগ হতে পারে, এরকম আরও প্রচুর রোগের নাম হতে পারে, তাই না, পরিবেশ দূষণের ফলে হয়। নেক্সট দেখো জাতীয় উদ্যানে বাঘ এবং একশৃঙ্গ গন্ডারের সংরক্ষণে ইনস্টিটিউট ব্যবস্থা। আচ্ছা ইনস্টিটিউট ব্যবস্থা বলতে আমরা বলতে পারি যেরকম একটা কটা উদাহরণ দিতে লাগবে। আচ্ছা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের নাম শুনছো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হতে পারে, এখানে ইনস্টিটিউট সংরক্ষণ হতে পারে। তারপরে মানুষ ন্যাশনাল পার্ক একটা হতে পারে, তাহলে কাজিরাঙ্গা একটা লিখবা, মানস
ন্যাশনাল পার্ক হতে পারে, আরও অনেক অনেক আছে। সবথেকে বিখ্যাত ভারতের মধ্যে একটা আছে না, করবেট ন্যাশনাল পার্ক, এটাও লিখতে পারো। তাহলে কী হতে পারে? কাজিরাঙ্গা হতে পারে, মানুষ হতে পারে, করবেট হতে পারে, বাস হয়ে গেল। নেক্সট বলছে দেখো, জীববৈচিত্র্য হ্রাস এবং ক্রমবর্ধমান জনসংখ্যা সঙ্গে অতি ব্যবহারের সম্পর্ক দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। খুবই ইজি একটা প্রশ্ন, তাকে বলবো যে এর ফলে কী হতে পারে? যদি মানুষের সংখ্যা জীববৈচিত্র্য হ্রাসের সাথে কীভাবে সম্পর্ক হতে পারে? অতিরিক্ত চোরা শিকার হতে পারে। অনেক প্রজাতির প্রাণী তাদের মাংস, চামড়া এবং অন্যান্য অংশের জন্য অতিরিক্ত শিকার করা হয়, এর ফলে তাদের সংখ্যা কমে যায় এবং তারা বিপন্ন হয়ে পড়ে, যেমন বাঘ, গন্ডার, তাই না? এই যে দেখো হাতি টাতি এদের উপর কিন্তু প্রচুর আক্রমণ করছে। তো এটা জীববৈচিত্র্য হ্রাস এবং ক্রমবর্ধমান জনসংখ্যার একটা সমস্যা হতে পারে। তারপর যেরকম অনেক রকমের মাছ আছে, সেই মাছগুলো কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে। আমরা বলতে পারি যে অতিরিক্ত পরিমাণে মাছ ধরা হচ্ছে বাজারে বা অন্যান্য জায়গায় বিক্রি করার জন্য। অতিরিক্ত মাছ ধরার ফলেও কিন্তু অনেক মাছের প্রজাতি কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে, এর ফলে খাদ্য শৃঙ্খলে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। আচ্ছা, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী সমস্যা হতে পারে? দেখো, যদি মানুষ সংখ্যা পর্যন্ত বেড়ে যায় তাহলে কী হবে? প্রথমত তুমি চিন্তা করো, জল সংকট হতে পারে, খাবারের সংকট, খাদ্য সংকট হতে পারে, থাকার সমস্যা মধ্যে বলতে বাসস্থানের অভাব হতে পারে, দূষণ হতে পারে, বনভূমি হ্রাস হতে পারে, এরকম প্রচুর প্রবলেম কিন্তু হতে পারে। তাহলে খাদ্য সংকট, দূষণ হতে পারে, জল সংকট হতে পারে, বাসস্থানের অভাব হতে পারে, বনভূমি হ্রাস হতে পারে, কত প্রবলেম হতে পারে। তারপর দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণ ভূমিকা। দেখো 6 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায় সংরক্ষণের ভূমিকা কি? পিপিআর থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য পাওয়া যায়? দেখো লাস্ট প্রশ্ন বলছে ক্রায় সংরক্ষণ একটি, দেখো এটা কিন্তু নিটের জন্য ইম্পর্টেন্ট, তাই না? 11-12 সায়েন্সে বায়োলজি বলতে জীববিদ্যা বলা হয়, তোমাদের লাইফ সায়েন্স বলছো, উঁচু ক্লাসে বলা হয় জীববিদ্যা, তাই না? বলছে দেখো, ক্রায় সংরক্ষণ হলো একটি প্রক্রিয়া যেখানে জীবন্ত কোষ বা টিস্যু খুব কম তাপমাত্রায়, কত ডিগ্রি বলো তো? মাইনাস সম্ভবত এটা 196 ডিগ্রি সেলসিয়াসে ক্রায় সংরক্ষণ করা হয়। হ্যাঁ, সম্ভবত এটি, তাও একবার দেখে নিবা, সম্ভবত -196 ডিগ্রি সেলসিয়াস ক্রায় সংরক্ষণ করা হয়। এটি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ক্রায় সংরক্ষণের মাধ্যমে কী বলতো, বিভিন্ন প্রজাতির জিনগত উপাদান সংরক্ষণ করা যায় এবং ভবিষ্যতের প্রজন্ম তাদের কিন্তু রক্ষা করা যায়। অর্থাৎ জিনটাকে আমরা প্রিজার্ভ করে রেখে দিলাম, নেক্সট 200-100 বা অনেক বছর পরে, 2 বছর 3 বছর বা অনেক দিন পরে কিন্তু সেই জিনটাকে আমরা ইউজ করতে পারি। আমি একটানা 4-5 ঘন্টা 6-7 ঘন্টা কিন্তু একটানা পড়াই, ঠিক আছে? তো এটা একটা বিষয়, কিন্তু অ্যানালাইসিস অনেক টাইম পড়া যায় না, কিন্তু আমি এই ভিডিওটা তুমি যদি বলো তাহলে কিন্তু একটানা চলছে, কোনো রেস্ট নাই, ঠিক আছে? তো তোমার বেটার হোক, তার জন্যই আমি এটা চাইবো। ওকে, দেখো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দিও। ওকে, নেক্সট দেখো, এখানে একটা প্রশ্ন আছে, পিবিআর থেকে সংরক্ষণ সংক্রান্ত কী কী তথ্য পাওয়া যায়? দেখো 3 নম্বর আছে। আচ্ছা, পিবিআর মানে কি? পিবিআর মানে পিপুল বায়োডাইভার্সিটি রেজিস্টার, হলো একটি গুরুত্বপূর্ণ নথি বা স্থানীয় যা হচ্ছে কি বলতো, স্থানীয় সম্প্রদায় দ্বারা, মানে লোকালের যে লোকগুলো রয়েছে তারা কী করছে, ফরেস্টের সাথে, এবং তারা সুন্দর একটা কম্প্রোমাইজের মাধ্যমে বা সুন্দর একটা কী করছে, মিলমিশের মাধ্যমে কিন্তু ফরেস্ট এবং লোকগুলো রয়েছে। বলছে স্থানীয় সম্প্রদায় দ্বারা তৈরি করা এবং তাদের অঞ্চলে থাকা জীববৈচিত্র্য বিশদ বিবরণ কিন্তু তার মধ্যে পাওয়া যায়। এই রেজিস্টার থেকে নিম্নলিখিত অনেক রকম তথ্য কিন্তু আমরা পেতে পারি। কীরকম? প্রথমত জীববৈচিত্র্যের তালিকা, অর্থাৎ পিপিআর যে স্থানীয় অঞ্চলে পাওয়া যায়, এখানে ওই অঞ্চলে, অর্থাৎ ওই যে পিপিআর যেটা রয়েছে তার মধ্যে কোন রকমের উদ্ভিদ, তারপর প্রাণী, কত রকমের জীবজন্তু বলতে কত রকমের নিম্ন শ্রেণীর প্রাণী, যেরকম ছত্রাক হতে পারে, অনুজীব হতে পারে, তাদের তালিকা পেতে পারি। এবং এই তালিকায় প্রতিটি প্রজাতির স্থানীয় একটা নাম, অর্থাৎ লোকালের সেই লোকগুলো কী বলে তার নাম, এবং তার পাশাপাশি তার বৈজ্ঞানিক নাম কী আছে, সায়েন্টিফিক নেম, অর্থাৎ বৈজ্ঞানিক নাম কী, এবং অন্যান্য অনেক রকমের তথ্য পাওয়া যায়, ঠিক আছে? এই জীবটার মধ্যে এই লক্ষ্য করা যাচ্ছে, এই কালার, এটা ওটা, এরকম বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে। তারপরে বলতে পারি স্থানীয় লোকের একটা, এই বলতে পারি কিন্তু জ্ঞান, অর্থাৎ নাম্বার 2 পয়েন্ট বলতে পারি যে স্থানীয় জ্ঞান সমৃদ্ধি। কীরকম? পিপিআরের স্থানীয় সম্প্রদায়ের জীববৈচিত্র্য সম্পর্কে ঐতিহ্যবাহী জ্ঞান নথিভুক্ত করা হয়, তো ওদের মধ্যে একটা সুন্দর একটা বোঝাপড়া আছে। তার পাশাপাশি ওই যে গাছপালাগুলো রয়েছে, তাদের মধ্যে কী কী ঔষধি গুণ রয়েছে সেটাও কিন্তু পাশাপাশি লোকগুলো জানছে, এবং পরিবেশে তাদের সাথে সম্পর্ক, সেটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এবং জীববৈচিত্র্য আমাদের সংরক্ষণ রাখতে হবে, কারণ তারা না থাকলে তো আমরা থাকবো না। এই বিষয়ে কিন্তু তাদের মধ্যেই সুন্দর একটা বোঝাপড়া কিন্তু থাকে। তারপরে বলতে পারি যে সংরক্ষণ করে, কীরকম? যে তারা কী করে, যে এই যে গাছপালা বা বিভিন্ন টাইপের প্রজাতি রয়েছে তাদের ওটা ঐতিহ্য, মানে তাদের কালচার হচ্ছে ওটা, তো তারা ওটাকে ভালোবাসবেই। এই কারণে সেগুলো কী করে বলো তো, সংরক্ষণ করার পদ্ধতি এবং নতুন উদ্যোগ নেয় সেটাকে বাড়ানো, এই যে বিষয়গুলো, জীববৈচিত্র্য রক্ষায় তাদের অভিজ্ঞতা, অর্থাৎ সংরক্ষণের প্রচেষ্টা কিন্তু সেই সমস্ত মানুষের মধ্যে দেখা যায়, এবং তারা কিন্তু সংরক্ষণের জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা বা উদ্যোগে কিন্তু নেয়। তারপর দেখো বলতে পারি জীববৈচিত্র্যের যে প্রবলেমগুলো রয়েছে, যেরকম আবাসস্থল ধ্বংস, এর কারণটা কি? দেখো তারা যেখানে আছে তাদের আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে না, মানুষজন কেটে কুটে নিয়ে যাচ্ছে, বা তারা যেখানে থাকছে তার বাসস্থানে যদি হারিয়ে যায় তাহলে প্রবলেম হবে, বা দূষণের কারণে, বা অতিরিক্ত ব্যবহার, বা অনেক সময় ওয়ার্ল্ড ক্লাইমেট চেঞ্জের জন্য
যে যেরকম তোমরা নাম শুনছো বুশ ফায়ার, তারপরে অ্যামাজন রেন ফরেস্টে যে ফায়ারগুলো ঘটছিল না, যে সেই ব্যাপারগুলো তোমরা জানো। তো এই ব্যাপারগুলো কি আলটিমেটলি লোকাল লোকগুলো যদি থাকে তাহলে সেইগুলো খেয়াল করবে। তো এই যে বলে না বনে বনে দাবানল, তো এই বিষয়গুলো খেয়াল করবে। বা অনেকে বদমাইশি করে আগুন টাগুন জ্বালিয়ে দিল, তো এই বিষয়গুলো অনেকে ঘুরতে এসে এরকম বদমাইশি করতো, এই বিষয়গুলো কিন্তু দেখতে পারে। অর্থাৎ এক কথা বলতে পারি যে জীববৈচিত্র্যের পক্ষে যেটা ভয়ানক সেটাও কিন্তু স্থানীয় লোকগুলো কিন্তু বেশ সুন্দর করে সেটাকে ট্যাকেল করছে। আবাসস্থল ধ্বংস, তাদের আবাসস্থলটাকে খেয়াল করা যে এখানে এই গাছগুলো কমে গেছে, তো এই জায়গাটা কী কারণে নষ্ট হচ্ছে সেখানে সেই কারণটা সমাপ্ত করছে, করে সেখানে আরও করে কিছু গাছ লাগাতে পারে। দূষণ বা অতিরিক্ত ব্যবহার বা জলবায়ুর পরিবর্তনে তারা যে ধ্বংস হয়ে না যায় সেটার দিকে লক্ষ্য করা। এবার সংরক্ষণের প্রচেষ্টা, এটা তো আমি বললাম। ব্যবহারের ধরন, পিবিআরের স্থানীয় সম্প্রদায়ের কীভাবে জীববৈচিত্র্য ব্যবহার করে, যেরকম ধরো অনেক সময় কী হচ্ছে যে তারা খাদ্যর জন্য কোনো উদ্ভিদের উপর ডিপেন্ড হচ্ছে, কোনো সময় ওষুধ, তার নির্মাণ সামগ্রী এবং অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস অনেক সময় কিন্তু তারা ওখান থেকে ব্যবহার করতে পারে, তাই না? আচ্ছা, এরপরে দেখো নেক্সট প্রশ্ন দেখো, বলছে যে অথবা চোরা শিকারের ফলে কোন কোন প্রাণী বিপন্ন তার একটি তালিকা তৈরি করো। পরিবেশগত কী কারণে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দেখো চোরা শিকারের ফলে কী কী প্রাণী বিপন্ন তার তালিকা প্রস্তুত করতে বলছে। 3 নম্বর আছে চোরা শিকারের ফলে। দেখো আমাদের যে পৃথিবীতে আছে সেখানে কিন্তু অনেক রকম প্রাণী কিন্তু আজকে হারিয়ে যেতে বসেছে, যাদেরকে আমরা বলি বিপন্ন হওয়ার পথে কিন্তু যাচ্ছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে। সত্যি একটা টেনশন বা একটা ভয়ের বিষয়। দেখো এখানে বলতে পারি যে নাম্বার 1 বলতে পারি যেরকম ধরো বাঘ হতে পারে, সিংহ হতে পারে, তাই না, গন্ডার হতে পারে, রেড পান্ডা, কত রকমের প্রজাতি আছে। দেখো আমরা বলতে পারি যে চোরা শিকারের ফলে অনেক প্রাণী বিপন্ন হয়ে পড়েছে। তার মধ্যে কী হতে পারে, গন্ডার হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে, চিতাবাঘ হতে পারে, তাই না, হাতি হতে পারে। তাহলে আমরা অনেকগুলো জানলাম, ঠিক আছে, এইগুলো নাম লিখলেই হবে। তারপর দেখো বলছে ক্যান্সারের কারণ অনেক রকম হতে পারে, যেরকম ধরো আমরা বলতে পারি যে রেডিয়েশনের জন্য হচ্ছে, তেজস্ক্রিয়তার জন্য বা রেডিয়েশনের জন্য, পরিবেশ দূষণের জন্য হতে পারে, খাদ্য দূষণের জন্য হতে পারে, বংশগত কারণ হতে পারে, ধূমপানের জন্য হতে পারে, আরও অনেক কারণ হতে পারে। আমাদের জীবন বিজ্ঞানের অর্থাৎ লাইফ সায়েন্সের পুরো 90 নাম্বার কোশ্চিন পুরো অ্যানালাইসিস কিন্তু কমপ্লিট হলো। আমার অ্যানালাইসিসটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, মন দিয়ে পড়াশোনা করো। আর তোমার ফিউচার বা তোমার ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে থাকলো অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। খুব ভালো থেকো।